আচ্ছা, আজকে আমাদের ওয়েবিনারের লাস্ট ডে এবং ডে থ্রিতে কি কি টপিক করাবো অলরেডি আপনারা গ্রুপে দেখে নিয়েছেন। আমি আগেও বলেছি কি কি করাবো। তো ডে 3তে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে এমআইটিএম। এই এমআইটিএমটা কি, এটা এর ফুল ফর্ম যদি বলি, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। আমি এক্সপ্লেনেশন দেব। টোটাল 4টে ল্যাব এখানে করাবো: এমআইটিএম অ্যাটাক, সেশন হাইজ্যাকিং, অ্যান্ড্রয়েড এথিক্যাল হ্যাকিং এবং অ্যান্টি ফরেন্সিক টেকনিক। এবার এই অ্যান্টি ফরেন্সিক টেকনিকের পার্টটাতে যদি আসি, অ্যান্টি ফরেন্সিক টেকনিক অনেকগুলো হয়, মানে অনেক ধরনের অ্যান্টি ফরেন্সিক টেকনিক কিন্তু আছে। আমি এখানে একটা কি দুটো টেকনিক আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যান্টি ফরেন্সিক টেকনিক অ্যাপ্লাই করা হয়, কেন ওটাকে অ্যান্টি ফরেন্সিক টেকনিক বলা হয় সেটাও যেমন বলবো, দেন প্র্যাকটিক্যালও কিন্তু দেখাবো। মানে আমি দুটো দেখালাম মানে এই ল্যাবটাতে বা এই ওয়েবিনারটাতে মানে অ্যান্টি ফরেন্সিক শুধু ওই দুটোই আছে তা কিন্তু নয়। অ্যান্টি ফরেন্সিক টেকনিক কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রয়েছে। তো তার মধ্যে থেকে দুটো টেকনিক আমি আপনাদেরকে শেখাবো। টোটাল টোটাল আমাদের এখানে ল্যাব থাকছে 4 ল্যাব। তো প্রথমের ল্যাবে আমি চলে যাই। তো এমআইটিএম, এমআইটিএম, এটার মানে কি? ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এটা এক ধরনের অ্যাটাক। আর হ্যাঁ, কালকের ক্লাসটা পুরোপুরি করিয়েছিলাম ডিজিটাল ফরেন্সিকের ওপর। আজকে কিন্তু মিক্স রয়েছে, সাইবার সিকিউরিটির পার্ট আছে এবং ডিজিটাল ফরেন্সিকেরও পার্ট কিন্তু রয়েছে। তো এই যে এমআইটিএম, এই যে অ্যাটাক রিলেটেড যেগুলো আছে, বা সেশন হাইজ্যাকিং, অ্যান্ড্রয়েড এথিক্যাল হ্যাকিং, এগুলো সবগুলোই কিন্তু আপনার সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং রিলেটেড। আর একটা কথা বলে দিই, আমি যে ক্লাসগুলো আমি করাচ্ছি পুরোপুরি, আজকের যে ক্লাসটা পুরোপুরি কিন্তু এডুকেশনাল পারপাসে, কেউ কিন্তু অন্যভাবে ক্লাসটাকে নেবেন না। যা কিছু শিখবেন পুরোপুরি কিন্তু, যা কিছু আমি শেখাবো বা আপনারা শিখবেন সবগুলোই কিন্তু এডুকেশনাল পারপাসে। কেউ এই নলেজটাকে কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা হচ্ছে ডিসক্লেমার। তো চলে যাই এমআইটিএম, মানে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক বলতে কি, আমরা বুঝতেই পারছি কথাটা শুনে, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক এর মানে, ধরুন দুজন আছে, তার মাঝখানে একজন মিডিয়েটার আছে। ধরুন আপনি একজন এ বি আছে, এ বি দুজনে দুজনের সাথে কথা বলছে, সেটা হোয়াটসঅ্যাপের থ্রু হতে পারে, ফেসবুকের থ্রু হতে পারে, বা ভিডিও কলের থ্রু হতে পারে। কিন্তু মাঝখান থেকে যদি কেউ সেই কথাগুলো শুনে নেয়, মাঝখান থেকে যে কেউ যদি এই কমিউনিকেশনগুলোতে ইনভলভ করতে শুরু করে দেয়, মানে শোনার কথাই যদি বলি, ধরুন এ বি দুজনে দুজনের মধ্যে চ্যাট করতে পারে, কথা বলতে পারে, ফেসবুকে বা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ভিডিও কল করতে পারে, গুগল মিটের থ্রু দিয়ে ভিডিও কল করতে পারে, কিন্তু মাঝখান থেকে কোনো সি পার্সন যদি ওদের কমিউনিকেশন গুলোকে রিড করে ফেলে, তাহলে এই টাইপের অ্যাটাক গুলোকে আমরা বলি ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কিভাবে হয়, আমরা প্রত্যেকেই এই জিনিসটা জানি না বলেই অনেক ভুল করে বসি। যেমন একটা ছোট যদি এক্সাম্পল দিই, যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কিভাবে হতে পারে। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের একটা মানে একদম ইজি এক্সাম্পল যদি বলি, পাবলিক ওয়াইফাই। পাবলিক ওয়াইফাই মানে ধরুন একটা টিফিন সেন্টার রয়েছে, টিফিন সেন্টারে একটা পাবলিক ওয়াইফাই ইনস্টল করা আছে, পাবলিক ওয়াইফাই। ওখানে বলা আছে যে যারা টিফিন করতে আসবে তারাই ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারবে, বা কেউ চাইলে গিয়ে ওখানে এমনিতেও ওয়াইফাই ইউজ করতে পারে। ওখানে পাসওয়ার্ডটাও লেখা আছে 1 2 3 4 5 6 7 8, এরকম করে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, কেউ চাইলে ওখানে গিয়ে ওয়াইফাইটা ইউজ করতে পারে। এবার এই যে পাবলিক ওয়াইফাই, এই ওয়াইফাই গুলোতে যদি আমরা কানেক্টেড হতে যাই, তখনই কিন্তু আমাদের সাথে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকের ঘটনা ঘটে গেলেও ঘটে যেতে পারে। কিভাবে হয়? তো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, ধরুন আপনি একটা পাবলিক ওয়াইফাই কানেক্টেড, পাবলিক ওয়াইফাই যেটা রয়েছে, পাবলিক ওয়াইফাই, এই ওয়াইফাইটাতে ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া আছে, মানে আইএসপি থেকে ইন্টারনেট এটাতে আসছে, আইএসপি থেকে ইন্টারনেট আসছে। আপনি কি করলেন, এই ওয়াইফাইটাতে কানেক্ট হয়ে গেলেন। এটা একটা ওয়াইফাই, এখানে এ কানেক্ট হয়েছে, বি কানেক্ট হয়েছে, সি কানেক্ট হয়েছে এবং ডি কানেক্ট হয়েছে। সাথে কিন্তু একটা হ্যাকারও কানেক্ট হয়ে বসে আছে এই ওয়াইফাইটার সাথে। এই ওয়াইফাইটার সাথে একটা হ্যাকারও কানেক্ট হয়ে বসে আছে। ও কি করছে, আপনারা কি করছেন, এ বি সি ডি যতজন পার্সন এই ওয়াইফাইটার সাথে কানেক্টেড আছেন, আপনারা কি করছেন, ফ্রি ওয়াইফাই পেয়েছেন, আপনি ইউজ করছেন, এবং ওখানে আপনি কিছু ডেটা ট্রান্সফার করার কাজ করতে পারেন, বা কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্সেস করতে পারেন, এই সমস্ত কাজ কিন্তু আপনি ওখানে করতে পারেন। কিন্তু যখন আপনি কাজগুলো করছেন, আপনার দেখুন মিডলম্যান হয়ে একজন হ্যাকারও কিন্তু এই পাবলিক ওয়াইফাইটাতে কানেক্ট হয়ে বসে আছে। এবার এই পাবলিক ওয়াইফাইটাতে যদিও কানেক্ট হয়ে বসে থাকে, ও কি কি করতে পারবে, আপনি এই ওয়াইফাইটা থ্রু দিয়ে যা কিছু কাজ করছেন, যা কিছু অ্যাক্সেস করার চেষ্টা করছেন,
ধরুন সেটা আইএসপি থ্রু দিয়েই আপনি অ্যাক্সেস করছেন, যদি গুগল অ্যাক্সেস করতে চান তাহলে আইএসপি থ্রু দিয়েই আপনি অ্যাক্সেস করছেন থ্রু ওয়াইফাই। এই সমস্ত ডেটাগুলোকে চাইলে কিন্তু হ্যাকার ক্যাপচার করতে পারে এবং আপনার অ্যাক্টিভিটি গুলোকেও কিন্তু পুরোপুরি ও ক্যাপচার করে ইন ফিউচার ওগুলোকে অ্যানালিসিস করে ওখান থেকে কিন্তু অনেক প্রাইভেট ডেটা আপনার ওই ক্যাপচার করা ডেটাগুলো থেকে কিন্তু বের করতে পারে। কিভাবে বের করবে মনে করুন, এটা হয় কিভাবে, যদি প্র্যাকটিক্যালি এটা যদি প্র্যাকটিক্যাল জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই তাহলে দেখুন, এটা পাবলিক ওয়াইফাই, আপনি কানেক্টেড আছেন, আমি একটা এক্সাম্পল দিলাম, এখানে হ্যাকারও কিন্তু এর সাথে হ্যাকারও কানেক্টেড রয়েছে, আইএসপিও এখানে কানেক্টেড, আইএসপি থ্রু ইন্টারনেট আসছে পাবলিক ওয়াইফাইটাতে, আপনি কানেক্ট করছেন, দেখুন এইখান থেকে আইএসপি অবধি আপনার কানেক্টিভিটিটা, মাঝখানে কিন্তু হ্যাকার বসে আছে, ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে, আপনি যা যা কমিউনিকেশন করছেন সেগুলোই কিন্তু হ্যাকার সব ক্যাপচার করছে। কিভাবে ক্যাপচার করা পসিবল, এই জন্য আজকের প্র্যাকটিক্যালটাতে আমি আপনাদেরকে একটা টুল দেখাবো যেটা হচ্ছে ওয়ারশার্ক। যারা সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল ফরেনসিক নিয়ে পড়াশোনা করে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে ওয়ারশার্ক। ওয়ারশার্ক এমন একটা টুল যে টুলটার মাধ্যমে আমাদের ল্যাপটপে যদি 1000টা ডিভাইস কানেক্টেড থাকে, সেটা আপনার নর্মাল কেবিলের থ্রু দিয়ে কানেক্টেড হতে পারে, আমাদের ওয়াইফাই থ্রু দিয়ে কানেক্টেড হতে পারে, বা ইউএসবি কেবিল দিয়েও কানেক্টেড হতে পারে, সেই সমস্ত কেবিলের ইনফরমেশন, কি ডেটা যাচ্ছে আসছে, সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু ওই ওয়ারশার্কের থ্রু দিয়ে কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো। তাহলে এবার মনে করুন এই যে হ্যাকার এখানে বসেছিল, আপনি এ এ কমিউনিকেশন করছিল ওয়াইফাই এর থ্রু দিয়ে, হ্যাকারও ফ্রি ওয়াইফাই পেয়ে ও জয়েন হয়ে বসে আছে, আপনি যে কমিউনিকেশন গুলো করছেন, এই হ্যাকার কি করেছে, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করছে। কিভাবে, এখানে ওর কম্পিউটারে ওয়ারশার্ক ইনস্টল করে রেখেছে, কনফিগার করে রেখেছে, যখনই আপনার ডেটা এখানে যাচ্ছে এই রাউটারের থ্রু দিয়ে যত ডেটা পাস হচ্ছে সমস্ত ডেটাগুলোকেই কিন্তু হ্যাকার কি করছে, ক্যাপচার করে নিচ্ছে। দেন ক্যাপচার করার পর ওই ডেটাগুলোকে নিয়ে যদি অ্যানালিসিস করলে কিন্তু ওখান থেকে ইম্পর্টেন্ট ডেটা কিন্তু বেরিয়ে চলে আসতে পারে। ইম্পর্টেন্ট ডেটা মিনস কিরকম, কি ধরনের ইম্পর্টেন্ট ডেটা, ধরুন আপনি www.something.com এ ভিজিট করে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করছেন, তো সেক্ষেত্রে ওই যে ওয়েবসাইটটাকে আপনি অ্যাক্সেস করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রেডেন্সিয়াল যেগুলো দিয়ে আপনি লগ ইন করার চেষ্টা করছেন, ক্রেডেন্সিয়াল গুলোও কিন্তু চুরি হয়ে যেতে পারে ইউজিং ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ওটাই আপনাদেরকে আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই। এবার দেখুন, এগুলোর মাধ্যমে আমাদের সাইবার সিকিউরিটিতে দুটো দিক থাকে, একটা হচ্ছে অফেন্সিভ আর একটা ডিফেন্সিভ। এই অফেন্সিভ আর ডিফেন্সিভের কাজ কি, বা অফেন্সিভ মানে দেখুন আপনি কোন একটা ওয়েবসাইটকে আপনি ব্রেক করে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলেন, সেটা আপনার লিগেল ওয়েতে ঢুকতে পারেন, মানে কারো থেকে পারমিশন নিয়ে ঢুকতে পারেন, উইদাউট পারমিশনেও ঢুকতে পারেন, এটাকে কিন্তু অ্যাকচুয়ালি অফেন্সিভ বলছি। ডিফেন্সিভ বলতে কারো একটা ওয়েবসাইট আপনি ঢোকার চেষ্টা করছেন কিন্তু ঢুকতে দিচ্ছে না, কারণ ওখানে একটা টিম আছে যারা প্রোটেক্ট করছে, দিন রাত ওরা কাজ করছে একটা সার্ভারকে বাঁচানোর জন্য। আপনি সার্ভারটাকে অ্যাটাক করার চেষ্টা করছেন, অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু সেই অ্যাটাকারদেরকে প্রতিহত করার জন্য দিন রাত কিন্তু কাজ করে চলেছে ডিফেন্সিভ সিকিউরিটি এক্সপার্টরা। অফেন্সিভ যারা এক্সপার্ট হয় কোম্পানিতেও থাকে, তারা পারমিশন নিয়ে ওরা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে, আর ডিফেন্সিভ টিম অলওয়েজ কিন্তু কি করে, ওটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক এখানে যখন আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবেন, সাইবার সিকিউরিটি এক্সপার্টের সময় কিন্তু আপনাদেরকে এই জিনিসটাও দেখতে হবে যে ওয়েবসাইটটা আপনি বানিয়েছেন সেই ওয়েবসাইটের ডেটাগুলো আপনার কেউ ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করে নিতে পারে কিনা, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে আপনার ওই ডেটাগুলো ক্যাপচার হয়ে যেতে পারে কিনা। দেখুন এই পাবলিক ওয়াইফাই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে হওয়ার চান্সটা খুব বেশি। পাবলিক ওয়াইফাই কেন, অফিসের ওয়াইফাই তো আমরা সবাই মিলে কানেক্ট হয়, মাঝখান থেকে অফিসেরই যদি কোনো একটা এমপ্লয় আমাদের ডেটাগুলো চুরি করে নেয় তাহলে সেটা চুরি করে নিতেই পারে, সেটার থেকেও কিন্তু বাঁচার উপায় কিন্তু রয়েছে। সেই বাঁচার উপায়টাও আমি যেমন বলবো, মানে ডিফেন্সিভ দিকটাও যেমন বলবো, আর অফেন্সিভ কিভাবে হয় সেটা তো দেখাবোই। তো প্র্যাকটিক্যালি চলুন আমি আপনাদেরকে দেখাই যে প্র্যাকটিক্যাল পোর্শনটা কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ব্যাপারটা করব। তো এর জন্য দেখুন ইন্টারনেটের অনেক কিছু রয়েছে, আমি আগের দিন আপনাদেরকে বেশ কয়েকটা পোর্শন আমি কভার করেছি। তো ইন্টারনেট বোঝাতে গেলে বা নেটওয়ার্ক বোঝাতে গেলে কিন্তু অনেক কিছু বলতে হয়, তাও কিছুটা আমি ফার্স্ট যে ডে ওয়ানে আমি কিছুটা কভার করার চেষ্টা করেছি। ইন্টারনেটের থ্রু দিয়ে বা নেটওয়ার্কের থ্রু দিয়ে যদি কোনো একটা সার্ভারকে আমরা অ্যাক্সেস করি, অ্যাক্সেস করার সময় কিন্তু একটা সার্ভারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলে। যেমন একটা সার্ভারকে আমরা এসএমটিপি মানে মানে সিম্পল মেল ট্রান্সফার, এসএমটিপি একটা হচ্ছে আপনার প্রোটোকল। একটা সার্ভারকে আমি এই জন্য প্রোটোকলটার কথা বললাম, একটা সার্ভারকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি।
এটাকে আমরা মেল সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি, এটাকে আমরা ফাইল সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। মেল সার্ভার মানে ওটা থ্রু দিয়ে আমরা মেলিং সার্ভিস গুলো দেবো, যেমন জিমেলের যে আমরা সার্ভিস গুলো পাই, কারণ জিমেলের যে সার্ভিসটা আমরা পাই ওটা এসএমটিপি থ্রু দিয়েই কিন্তু ওই সার্ভিসটা আমাদেরকে দেয়। তাহলে একটা সার্ভারের মধ্যে যদি মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি রান করানো হয়, তাহলে মাল্টিপল অ্যাপ্লিকেশন গুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? মাল্টিপল অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাক্সেস করার জন্য সার্ভারের যে মাল্টিপল অ্যাপ্লিকেশন চলছে, মাল্টিপল অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাক্সেস করার জন্য ওদের একটা পোর্ট নাম্বার থাকে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু আলাদা আলাদা পোর্ট নাম্বার থাকে। আমি সাপোজ একটা সার্ভারকে অ্যাক্সেস করছি, সার্ভারকে অ্যাক্সেস করা মানে একটা সার্ভারকে হিট করতে গেলে তার আইপিটা আমার লাগবে। আমার ধরুন একটা সার্ভারকে আমি অ্যাক্সেস করছি, এটা আপনার একটা সার্ভারের আইপি। এই সার্ভারটাকে আমি অ্যাক্সেস করতে চাইছি, এই সার্ভারটার আমরা কোন সার্ভিসটাকে অ্যাক্সেস করব? আমরা যদি এই সার্ভারটার এসএমটিপিটাকে অ্যাক্সেস করতে চাই, মেলটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কোলন দিয়ে, এখানে ডট ডট দিয়ে কোলন দিতে হবে। কোলন দিয়ে আমাকে লিখতে হবে যে এসএমটিপির পোর্ট নাম্বার কত। ডিফল্ট এসএমটিপির পোর্ট নাম্বার 25, আমি 25 দিয়ে আমি কিন্তু মেল সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারি। এই এই সার্ভারে যদি কোনো নর্মাল কোনো ওয়েবসাইট চলে, তাহলে সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার জন্য আমরা কি কি প্রোটোকল ইউজ করতে পারি? আমরা এইচটিটিপি প্রোটোকল ইউজ করতে পারি এবং এইচটিটিপিএস প্রোটোকল আমরা ইউজ করতে পারি। এই দুটো প্রোটোকলের থ্রু দিয়ে কিন্তু কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে কিন্তু অ্যাক্সেস করা যায়। এই দুটো প্রোটোকল কিন্তু দুটো পোর্ট নাম্বারে চলে। এইচটিটিপি যে ওয়েবসাইটগুলো সেগুলো 80 পোর্টে চলে, এইচটিটিপি যে ওয়েবসাইটগুলো সেগুলো আপনার 443-তে চলে। এবার আপনারা হয়তো শুনে থাকবেন যে যেগুলো এইচটিটিপিএস ওয়েবসাইট সেগুলো সিকিউর ওয়েবসাইট, যেগুলো এইচটিটিপি প্রোটোকল, যেগুলো এইচটিটিপি মানে এইচটিটিপি প্রোটোকলে চলে সেগুলো আনসিকিউরড বা সিকিউরড নয়। এই কথাগুলো আপনারা শুনে থাকবেন, বা সাইবার অ্যাওয়ারনেস মূলক যখন কথাবার্তা কারোর থেকে শুনেছেন তখনও কিন্তু শুনেছেন যে এইচটিটিপি আর এইচটিটিপিএস, সবাই বলে এইচটিটিপি ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করা উচিত নয়, এইচটিটিপিএস ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করা উচিত। কিন্তু কেন কেন উচিত নয় সেই জিনিসটাও আমাদেরকে জানতে হবে, যে কেন আমরা এইচটিটিপি এসটাকে অ্যাক্সেস করতে যাব আর কেন এইচটিটিপি ওয়েবসাইটগুলোকে আমরা অ্যাক্সেস করতে যাব না। আর এইচটিটিপি এস মানেই কি সব ওয়েবসাইটই ঠিকঠাক ওয়েবসাইট? আচ্ছা, মাঝখানে কেউ একজন কমেন্ট করেছেন হ্যাকিংটা কি শুধুমাত্র এফটিপি ইউডিপি এইচটিটিপি প্রোটোকলের সম্ভব নাকি? হ্যাকিংটা শুধু এই 3টে প্রোটোকলের উপর ডিপেন্ডেন্ট নয়, প্রচুর প্রোটোকল রয়েছে। প্রোটোকলের যদি লিস্ট আমি বলি, টোটাল আমাদের প্রোটোকল, যদি প্রোটোকলের সংখ্যা বলি, 65,536টা টোটাল প্রোটোকল রয়েছে। জিরো থেকে যদি স্টার্ট হয় প্রোটোকলের সংখ্যা শেষ হবে 65,535। তার মধ্যে সম্ভবত 0 থেকে 1024ই হবে সম্ভবত, এগুলো রেজিস্টার্ড রয়েছে। তো প্রোটোকল যে এফটিপি ইউডিপি এইচটিটিপি এই 3টের মধ্যে সম্ভব, এইরকম কিন্তু স্পেসিফিক নেই। যে কোনো প্রোটোকলে যদি ভালনারেবল কিছু থেকে থাকে তাহলে তার থ্রু দিয়ে আমরা হ্যাকিং এক্সিকিউট করতেই পারি। আচ্ছা, যে ব্যাপারটাতে আমি আসছিলাম, যে ব্যাপারটা আমি বলছিলাম, যে সব ওয়েবসাইট যদি এইচটিটিপিএস হয়, সেই এইচটিটিপিএস মানে কি সিকিউরড বা ভালো, বা এইচটিটিপি প্রোটোকলে যে ওয়েবসাইটগুলো চলছে সেগুলো মানে খারাপ? এই জন্যই আমি এখানে শেখাবো যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। কিন্তু ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক বোঝার আগে তো আমাকে কিছু আমাদের বেসিক কনসেপ্ট জানতে হবে, সেই জন্য আমি এই ব্যাপারগুলো বললাম। তো এই এইচটিটিপিএস আর এইচটিটিপি প্রোটোকল এই দুটোতে কি হয়? আমরা যখন পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাই, আচ্ছা বলে দিই, আমার যারা ওয়েবসাইট অ্যাক্সেস করে spectruminfotech.co.in, ওটাকে মেনটেন্যান্সের জন্য এখন ওটা শিডিউল মেনটেন্যান্স চলছে, ওই জন্য ওয়েবসাইটটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে 30 তারিখ অবধি। যদি কেউ পুরনো এলএমএস পোর্টাল আমার অ্যাক্সেস করতে চায়, যারা এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে, তারা course.spectruminfotech.co.in এই ওয়েবসাইটটা ভিজিট করে কিন্তু সে আবার লগ ইন করে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাও কিন্তু আবার এইচটিটিপিএস এ চলছে। তাহলে এইচটিটিপিএস এ চললেই কি সেই ওয়েবসাইটটা সিকিউরড, সেই ওয়েবসাইটটা ঠিকঠাক? বা এইচটিটিপি প্রোটোকলে চললে সেই ওয়েবসাইটটা ভালো নয়? এটা কিন্তু বলাটা ঠিক না। কেন ঠিক না? কারণ এইচটিটিপিএস মানে যে সিকিউরড ওয়েবসাইট তা কিন্তু নয়। কেন? দেখুন, এইচটিপি আমি যদি একটা ফিশিং অ্যাটাক করার জন্য একটা ফিশিং পেজ বানাই এবং সেটাতে যদি আমি এইচটিটিপিএস যে প্রোটোকলের যে সার্ভিস সেটা যদি কিনে নিয়ে আমি অ্যাক্টিভেট করে দিই, তাহলে কিন্তু আমার সেই মানে ফিশিং অ্যাটাকের ওয়েবসাইটটাও কিন্তু আমার এইচটিটিপিএস এই চলবে। মানুষের ভরসা জোগানোর জন্য অনেকে তো করে যে ফিশিং একটা ওয়েবসাইট, তারপর ব্যাংকিং ওয়েবসাইটের মতোই দেখতে একটা ওয়েবসাইট কেউ বানাবে। সে কি করছে,
একটা ব্যাংকিং ওয়েবসাইট বানালো, যেমন আমি যদি একটা দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য, আমি অলরেডি একটা ওয়েবসাইট প্র্যাকটিক্যাল পারপাসে বানিয়েছি। এটা এই যে bank.spectruminfotech.live, এটা একটা ওয়েবসাইট, লাইভ ওয়েবসাইট আছে, আপনারা বসে বসে অ্যাক্সেস করতে পারবেন। এই ওয়েবসাইটটা কিন্তু ভালনারেবল ওয়েবসাইট, কিন্তু দেখুন এটাও কিন্তু আমার HTTPS-এই চলছে, HTTPS-এই চলছে, কারণ এতে আমার HTTPS সার্ভিসটা নেওয়া আছে। HTTPS থাকলেই সেটা সিকিউর ওয়েবসাইট তা কিন্তু নয়, ঠিক আছে? আমি তার কারণটা আরো ডিটেলসে বলছি। এই HTTPS আর HTTP প্রোটোকলে যে ওয়েবসাইটগুলো চলে, দুটোর মধ্যে তফাৎ কি হয় দেখুন। আমরা যখন কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে যাই, ধরুন www.something.com, এই ওয়েবসাইটটা যদি HTTP তে চলে, যদি একটা জেনুইন ওয়েবসাইট, এটা যদি HTTP তে চলে তাহলে কি হবে, আর যদি HTTPS এ চলে তাহলে কি হবে, বা HTTPS এ চললেই কি ওটা সিকিউর হবে, সেটাই বলছি। ধরুন এখানে পাবলিক ওয়াইফাই রয়েছে, পাবলিক ওয়াইফাই, আপনি আইএসপির সাথে কানেক্টেড আছে পাবলিক ওয়াইফাইটা, সেখানে হ্যাকার বসে রয়েছে, আপনি এখানে ওয়াইফাইটার সাথে নিজেকে কানেক্ট করে বসে আছেন এবং সেখান থেকে www.something.com এ আপনি লগ ইন করছেন। সেই ওয়েবসাইটটা আপনার HTTP তে চলছে। যদি সেই ওয়েবসাইটটা HTTP তে চলে তাহলে কি হবে, আর HTTPS এ চললে তাহলে কি হবে? দেখুন, যদি HTTP তে চলে ওয়েবসাইটটা, আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করার চেষ্টা করছেন, এই রিকোয়েস্টটা এই পাবলিক ওয়াইফাই থ্রু দিয়ে, আইএসপি থ্রু দিয়ে ওই যে মেন সার্ভার, যে সার্ভারটাকে আপনি অ্যাক্সেস করার চেষ্টা করছেন, সেই সার্ভারের কাছ অবধি কিন্তু যাবে, দেন আপনার কাছে আবার রিপ্লাইটা আসবে। এবার যদি ওয়েবসাইটটা HTTP তে চলে তাহলে আপনার ডেটাটা, যে ডেটাগুলো আপনি সেন্ড করছেন, সেই ডেটাগুলো কোনো এনক্রিপ্টেড ওয়েতে যাবে না। আপনি যেটা টাইপ করছেন সেটা কিন্তু ভায়া পাবলিক ওয়াইফাই থ্রু দিয়ে কিন্তু ডেটাটা যাবে। আর এই ওয়েবসাইটটাকে যদি আপনি HTTPS এ যদি চলতে, এই ওয়েবসাইটটাকে আপনি যদি HTTPS ওয়ালা যদি ওয়েবসাইটকে আপনি অ্যাক্সেস করতে চান বা করেন, বা এই ওয়েবসাইটটা যেটা HTTP তে চলছিল, ওই ওয়েবসাইটটাকে যদি আপনি HTTPS এর প্রোটোকলের থ্রু দিয়ে চালান, সেটা যে অ্যাডমিন আছে বা যে ওনার আছে ওয়েবসাইটটা, সেই ওগুলো ডিসাইড করে যে আমি HTTP তে চালাবো নাকি HTTPS এ চালাবো। HTTPS নিতে গেলে আমাকে কিছু টাকা কিন্তু পেমেন্ট করতে হয়, যেটাকে SSL সার্টিফিকেট নিতে হয়, তবেই আমার এই সার্ভিসটা আসে। এবার আমি এই ওয়েবসাইটটাতে HTTPS কানেক্ট করিয়ে দিলাম, তাহলে আমার ওয়েবসাইটটা HTTPS এ চলছে। এবার HTTPS ওয়ালা ওয়েবসাইটকে যখন অ্যাক্সেস করবে, তখন ওই যে ডেটাগুলো আমি যদি ক্রেডেন্সিয়ালও দিই, যে ডেটাগুলো যাবে সেই ডেটাগুলো আপনার এনক্রিপ্টেড ওয়েতে যাবে। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক যদি কেউ করতেও চায় তাহলে কিন্তু ডেটাগুলো পাবে ঠিকই, কিন্তু দেখুন ডেস্টিনেশন আইপি পাবে এবং তার সোর্স আইপিটা পাবে, কিন্তু যে ডেটাগুলোকে নিয়ে আপনি ইনপুট দিচ্ছেন সেই ডেটাগুলো কিন্তু ক্যাপচার করতে পারবে না। কিন্তু HTTPS প্রোটোকলওয়ালা যে আপনার ওয়েবসাইটগুলো আছে, সেগুলো যে ঠিকঠাক, কেন ঠিকঠাক নয়? কারণ HTTPS আপনি সার্ভিস কোনো একটা কোম্পানিতে কম দামে নিয়ে নিয়েছেন। আপনি দেখছেন একটা গোডারিতে 300 টাকা দাম দেখাচ্ছে, আপনি দেখছেন হোস্টিঙ্গারে ওটা 50 টাকায় দিচ্ছে। আমি কোনো কোম্পানিকে ছোট করছি না, কোনো কোম্পানিকে বড় করছি না, কারণ গোডারি হোস্টিঙ্গার যথেষ্ট ভালো কোম্পানি, ওদের আমি সার্ভিস অলরেডি নিজে ইউজ করি। তো ধরুন 300 টাকাতে কেউ HTTPS এর সার্ভিস 1 বছরের জন্য দিচ্ছে, আর কেউ 50 টাকাতে দিচ্ছে, আপনি কি করলেন 50 টাকাটা কিনে নিলেন। এবার এই HTTPS প্রোটোকলওয়ালা যে প্রোটোকলটা আপনি সার্ভিসটা নিয়েছেন, সেই সার্ভিসটা যদি ঠিকঠাক না চলে তাহলে কিন্তু আপনার এই ঠিকঠাক এনক্রিপশনটাও কিন্তু হবে না। তাহলে অ্যাজ এ ডিফেন্সিভ এক্সপার্ট আমাদের কিন্তু এটাও চেক করতে হবে যে ডেটাগুলো যাচ্ছে, সেই ডেটাগুলো আপনার এনক্রিপ্টেড ওয়েতে যাচ্ছে কিনা। আমার SSL সার্টিফিকেট আছে, সবই আছে, আমার HTTPS এই চলছে, কিন্তু ডেটা কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ওর সাথে হয়ে যাচ্ছে, তার মানে HTTPS টা কিন্তু ঠিকঠাক কাজ করছে না, তাহলে সেটা আপনাকে রিপোর্ট করতে হবে। এবার আমি আপনাদেরকে একটা HTTP ওয়েবসাইটে আমি অ্যাক্সেস করে দেখাচ্ছি এবং সেখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কিভাবে হয় সেটা আপনাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি। এর জন্য আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আগে ওয়ারসার্কটাকে অন করে নেব। ওয়ারসার্ক আমার মেশিনে অলরেডি ইনস্টল রয়েছে ওয়ারসার্ক। এবার হ্যাঁ, ওয়ারসার্কটাকে অন করে দিলেই কিন্তু হবে না। ওয়ারসার্কটাকে অন করার পর আমাকে সেই ডেটাগুলোকে ক্যাপচার করতে হবে। ধরুন আমার ল্যাপটপটা, এটা আমার ল্যাপটপ, এটা আমার ধরুন ল্যাপটপ, এই ল্যাপটপটা আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড, ইথারনেটের সাথে কানেক্টেড নয়। এবার আমার এর থ্রু দিয়ে আইএসপি থ্রু দিয়ে, ধরুন আইএসপি থ্রু দিয়ে আমার মানে ওয়াইফাই কানেক্টেড, এই সেই ওয়াইফাই এর সাথে আমার ল্যাপটপটা কানেক্টেড। আমি এবার আমার ল্যাপটপটাতে এক্সিকিউট করছি, এই ওয়াইফাই এর সাথে যদি 10টা ডিভাইস কানেক্টেড থাকে
10টা ডিভাইসের ডেটাকেই কিন্তু আমি এই ল্যাপটপটাতে বসেও ক্যাপচার করতে পারি বা আদার্স কোনো একটা ল্যাপটপে বসেও কিন্তু ক্যাপচার করতে পারি। এবার আমি আমার এই ল্যাপটপেই আমি আপনাদেরকে অ্যাক্সেস করে দেখাচ্ছি কিভাবে জিনিসটা হয়। আপনি চাইলে যে ওয়াইফাইটাতে আপনি কানেক্ট করেছেন সেই ওয়াইফাই যতগুলো ডিভাইস কানেক্টেড আছে সবার ডেটা কিন্তু আপনি আপনার ল্যাপটপে বসেই ক্যাপচার করতে পারবেন। আমার ওয়াইফাই এখন অনেকগুলো ডিভাইসে কানেক্টেড আছে, মোবাইল কানেক্টেড আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ কানেক্টেড আছে। তো আমি আমার ল্যাপটপে আপনাদেরকে এক্সিকিউট করে দেখাচ্ছি, ব্যাপারটা একই। এখানে ধরুন আমি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করছি, আগে আমি ওয়েবসাইটটা অন করি। এবার ওয়েবসাইটটাকে অন করার সময় আমাদেরকে এটা দেখতে হবে যে আমাদের ল্যাপটপটা কিসের থ্রু দিয়ে কানেক্টেড আছে, ওয়াইফাইটার থ্রু দিয়ে, ওয়াইফাই থ্রু দিয়ে কানেক্টেড আছে নাকি আমার ল্যানের থ্রু দিয়ে কানেক্টেড আছে। তো আমার ল্যাপটপটা ওয়াইফাই থ্রু দিয়ে কানেক্টেড, তাহলে আমি কি করব, ওয়াইফাইটাকে ক্যাপচার করব, ওয়াইফাই ডেটাগুলোকে আমি ক্যাপচার করতে চাইছি, আমি এটাকে ডবল ক্লিক করে দিলাম, দেন ইয়েস। এরপর আমি একটা দেখুন এখানে ক্যাপচার যে প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সমস্ত ডেটা কিন্তু ক্যাপচার হতে শুরু হয়ে গেছে। এটা সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। সোর্স যে আইপি গুলোতে হিট করছে সেই সমস্ত ডেস্টিনেশন আইপি কিন্তু এখানে রান করতে শুরু করে দিয়েছে। আমি দেরি করব না, কারণ প্রচুর ডেটা হয়ে গেলে তখন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এরপর আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, এইচটিটিপি ওয়েবসাইট, কারণ এখন কেউ এইচটিটিপি থেকে ওয়েবসাইট চালায় না। কিছু কিছু ওয়েবসাইট প্র্যাকটিক্যাল পারপাসের জন্য বানানো আছে, আপনারা চাইলে এখানে প্র্যাকটিক্যাল করতে পারেন। আমি এই ওয়েবসাইটটা ভিজিট করছি, এইচটিটিপি, এটা এইচটিটিপিতেই আছে, দেখুন এই ওয়েবসাইটটা ভিজিট করছি। ভিজিট করার পর আমি লগ ইন পেজে যাচ্ছি। এদের লগ ইন ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আছে টেস্ট। আমি টেস্ট দিলাম, দেওয়ার পর লগ ইন করলাম। আচ্ছা টেস্ট, আচ্ছা 1 মিনিট, কোনো একটা সমস্যা হচ্ছে। টেস্ট, আচ্ছা এক কাজ করি, আমি এখানে একটা লগ ইন ইউজার নেম একটা ক্রিয়েটই করে নিই। আমি ইউজার নেম সাপোজ test1 এখানে দিলাম, এস চৌধুরী দিয়ে দিলাম, অ্যাডমিন 1 2 3 4 5 6, পাসওয়ার্ডটাও আমি ওটাই দিয়ে দিলাম। এবার দেখি test1টাকে লগ ইন হচ্ছে কিনা দেখি। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, test1 লগ ইন হচ্ছে। আমি একবার ওয়াটসঅ্যাপটা বন্ধ করি, কারণ এত ডেটা হয়ে গেছে এখান থেকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম, এবার আপনাদেরকে দেখাই। আমি ওয়াটসঅ্যাপ স্টার্ট করছি, ইয়েস। ওয়াইফাইটাকে ক্যাপচার করবো আমি, ওয়াইফাই ডেটাগুলো, আমি এবার ওয়াইফাই গেলাম, ইয়েস। এরপর আমি ওই ওয়েবসাইটটাতে চলে যাই। এই ওয়েবসাইটটাতে আমি গেলাম, যাওয়ার পর লগ ইনে গিয়ে টেস্ট1 একটা ইউজার আমি ক্রিয়েট করেছিলাম, টেস্ট1 আমি দিলাম, দেন লগ ইন। দেখুন লগ ইন আমার হয়ে গেছে। আমি এবার ওয়েবসাইটটাকে কি করবো, স্টপ করে দিলাম, কারণ এর মধ্যে আমার ক্যাপচার হয়ে গেছে। এবার ওটাকেই দেখবো যে আদৌ এখানে ক্যাপচার হলো কিনা। এবার আমি এখানে, ওটা লগ ইন পেজ ছিল, লগ ইন পেজ আমি সার্চ করি। এখানে কি করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাতে ক্লিক করলাম, প্যাকেট বাইটস করলাম, স্ট্রিং সার্চ করছি, দেন এন্টার। এখানে লগ ইন, এই পুরো প্যাকেটগুলো যতগুলো প্যাকেট আছে প্রত্যেকটা প্যাকেটকে কিন্তু আপনাকে অ্যানালিসিস করে বের করতে হবে। আমি লগ ইন পেজ, এখানে একটা লগ ইন পেজ পাওয়া গেছে। এই লগ ইন পেজটা কার সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমি এক কাজ করি, এটাতে একটা রাইট ক্লিক করে ফলোতে ক্লিক করে টিসিপি স্ট্রিমে গেলাম। টিসিপি স্ট্রিমে যাওয়ার পর এখানে পুরো প্যাকেটগুলোর মধ্যে রয়েছে। এই প্যাকেটগুলো থেকে আপনাকে সার্চিং করতে হবে যেখানে কি কি ক্যাপচার হয়েছে। আমি যদি পাসওয়ার্ডের দিকে খেয়াল করি, দেখুন টেস্ট ওয়ান এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড। আমি কোন ওয়েবসাইট অ্যাক্সেস করেছি, এই পেজটাকে আমি অ্যাক্সেস করেছি। আর তার ইউজার নেম দেখুন টেস্ট1 অ্যান্ড টেস্ট1। এইরকম করে কিন্তু আমরা ম্যান ইন দ্য মিডিল এটা করতে পারি। এবং দেখুন আমি এখানে আপনার ইউআরএলটাও পেয়ে গেলাম, কোন ইউআরএল আমি অ্যাক্সেস করেছি, আমি আপনার ইউজার নেম পাসওয়ার্ডও পেয়ে গেলাম। ইন ফিউচারে আমি যদি এই
এই অ্যাকাউন্টটাতে ভিজিট করে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমার কিন্তু লগ ইন হয়ে যাবে। এই ওয়েবসাইটটা অলরেডি এইচটিটিপিতে চলছিল, তাই আমরা ভালনারেবিলিটি পেয়েছি এর মধ্যে। এবার যদি ওয়েবসাইট এইচটিটিপি এসে চলে, যদি তার এসটা ঠিকঠাক কাজ করে, তাহলে কিন্তু আপনি এই ডেটাগুলো ক্যাপচার করতে পারবেন না, সেক্ষেত্রে প্রবলেম হবে। সেক্ষেত্রে আরো অনেক প্রসেস আছে, আপনাদেরকে আমি একটা সিঙ্গেল প্রসেস দেখালাম। এই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা আপনারা চাইলে বাড়িতে বসেও প্র্যাকটিক্যালটা নিজেরাও করতে পারেন। এইভাবেই জাস্ট ওএসআরকে গিয়ে আপনাকে জাস্ট স্ট্রিং সার্চ করতে হবে। স্ট্রিং সার্চ করার জন্য কি, এই দেখুন এই যে প্যাকেটটা ধরুন আমি ক্যাপচার করলাম, আমি চাইলে প্যাকেটটাকে ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ করে আমি আমার ডেস্কটপে সেভ মাই কম্পিউটার করলাম, মাই কম্পিউটার ইউএসবি এতে আমি ধরুন একটা ফাইল নেম দিয়ে সেভ করে দিলাম, দিয়ে সেভ। আচ্ছা, পিসি আমি সেভ করে নিলাম। ইন ফিউচারে আমার ধরুন ওএসআরকে আমি বন্ধ করে দিয়েছি, ওএসআরকে নেই, আমার ওএসআরকে আমি স্টপ করে দিয়েছি। ঠিক ওই রকমই কিন্তু করে, আপনার কোনো একটা পাবলিক ওয়াইফাই থেকে ডেটা ক্যাপচার করে নিয়ে চলে আসলে, এই যে দেখুন এটা আমি ক্যাপচার করেছি, সেভ করে রেখে দিয়েছি। এবার এটাকে বাড়িতে গিয়ে আমি ওপেন করি না, করে অ্যানালিসিস করি না, এখান থেকে এখানে গেলাম, স্ট্রিং এ গেলাম, যাওয়ার পর এখানে সার্চ করি লগইন এই যে ডেটাটা, এখান থেকে রাইট ক্লিক করে আমাকে কি করতে হবে, টিসিপি স্ট্রিম করছি, টিসিপি স্ট্রিম করে এবার এগুলোকে ডেটাগুলোকে অ্যানালিসিস করে অনেক কিছু ডেটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখুন টেস্ট 1, আর সবাই কিন্তু তাই করে, পাবলিক ওয়াইফাই এর ভেতর কানেক্ট হয়ে ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে বাড়ি চলে আসে, এবার বাড়িতে বসে বসে ওখান থেকে ডেটাগুলোকে ক্যাপচার করার চেষ্টা করে। এবার এটার একটা সলিউশনও আছে, আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করবেন কিন্তু আপনার ডেটা কেউ ক্যাপচার করতে পারবে না, সেক্ষেত্রে আপনারা একটা জিনিস ইউজ করতে পারেন, কারণ আপনারা অফিসেও কম্পিউটারে অফিসের ওয়াইফাই কানেক্ট হতে হয় আমাদেরকে, তো সেখানে যদি কেউ ওখান থেকে ম্যান ইন দ্য মিডিল এটাকে আমার সাথে করে দেয় বা আপনাদের সাথে করে দেয়, কিছু করার থাকবে না। এবার এই যে ব্যাপারটা যেটা দেখালাম, এই ব্যাপারটাকে আপনি সলিউশন করতে পারেন যদি আপনার মোবাইলে বা কম্পিউটারে যদি ভিপিএনটাকে অন করে রাখেন। যদি ভিপিএন সার্ভিস, তবে চেষ্টা করবেন পেড ভিপিএন গুলো ইউজ করার, কারণ আমিও পেড ভিপিএন ইউজ করি। আমি সাজেস্ট করব প্রোটন ভিপিএন, এখন ইন্ডিয়াতে অনেক ভিপিএন বন্ধ আছে, ইনভেস্টিগেশনের পারপাসেই বন্ধ আছে অনেক ভিপিএন। পেড ভিপিএন ইউজ করুন, প্রোটন ভিপিএন খুব ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করছি প্রোটন ভিপিএন। এই প্রোটন ভিপিএন বা নড দুটোই ভালো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ইউজ করতে পারেন। এই ভিপিএন যদি ইউজ করেন তাহলে কি হবে, ভিপিএন ইউজ করলে ধরুন আপনি ওয়াইফাই আপনি কানেক্টেড আপনার মোবাইলে, নর্মাল যখন আইএসপি থ্রু দিয়ে যখন ডেটা আপনি নিচ্ছেন, তখন আপনি এইচটিটিপি প্রোটোকল, কারণ আপনি নিজেও জানেন না যে ওয়েবসাইটগুলোকে আপনি অ্যাক্সেস করছেন তার এইচটিটিপিএস প্রোটোকলটা ঠিকঠাক কাজ করছে কি করে না, কারণ আপনি সিকিউরিটি এক্সপার্ট নন, আপনার ওটা জানারও যে উচিত, মানে ম্যাক্সিমাম লোকজন জানে না, সাধারণ মানুষ কি করে জানবে, যারা সিকিউরিটি এক্সপার্ট তারা অ্যানালিসিস করে বলতে পারবে যে ওর এইচটিটিপিএসটা ঠিকঠাক চলছে কিনা বা ঠিকঠাক কাজ করছে কিনা। এবার আপনি কি করলেন, একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করছেন, আপনার এইচটিটিপি ধরুন এইচটিটিপিএস কাজ করছে না, তাহলে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হয়ে যেতে পারে, এখানে করে মিডল ম্যান ওটাকে ক্যাপচার করে নিতে পারে। আপনি কি করলেন, ভিপিএন চালু করে দিলেন, মোবাইলে ভিপিএন যখন চালু করবেন, ভিপিএন এ যখন ডেটা যাবে ওটা ডাইরেক্ট আইএসপি থ্রু দিয়ে যায় না, ভিপিএন সার্ভারের হয়ে যায়, কারণ ভিপিএন একটা নিজে একটা টানেল তৈরি করে দেয়। আজকে ভিপিএন বলতে গেলে অনেক টাইম চলে যাবে, আমি জাস্ট ছোট করে বলছি। ভিপিএন যখন আপনি অ্যাক্টিভেট করে দেবেন, ও আইএসপি থ্রি, মানে দেখুন আমরা যখন ইন্টারনেটে কানেক্টেড হই, মানে ইন্টারনেটে কানেক্টেড হওয়ার জন্য আইএসপি কে আমরা টাকা দিয়ে জাস্ট ওয়্যারের রেন্টটা দিলাম, দেন আমরা ইন্টারনেটে কানেক্ট হয়ে গেলাম। দেন ইন্টারনেটে তো প্রচুর লোকজন কানেক্টেড, সারা দুনিয়া কানেক্টেড। এবার আপনি জাস্ট রেন্টটা দিয়ে আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনার সার্ভিস প্রোভাইডারের থেকে আপনি ইন্টারনেটটা নিলেন, আপনি কানেক্ট হয়ে গেলেন, দেন আপনি ডেটা কোন পথে পাঠাবেন, কোন পথে নিয়ে আসবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যখন ভিপিএন কনফিগার করবেন, আপনার এই ওয়েটার ভেতরে একটা টানেল তৈরি হয়ে যাবে এবং ডেটাগুলো সেই টানেলের ভেতর দিকে যাবে, এবং টানেলটার মধ্যে দিয়ে যখন ডেটাগুলো ট্রান্সফার হবে ফুললি এনক্রিপ্টেড ওয়েতে যাবে। যদি সেটা এইচটিটিপি কানেক্টেড ওয়েবসাইট হয়, তাহলেও কিন্তু আপনার ডেটাগুলো এনক্রিপ্টেড ওয়েতেই যাবে। সেক্ষেত্রে আপনারা যদি পাবলিক ওয়াইফাই ইউজ করতে যান বা পাবলিক ওয়াইফাই যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা কম্পিউটারে বা মোবাইলে ভিপিএন রাখতে পারেন। ভিপিএন এর থ্রু দিয়ে যদি কানেক্ট হন, সেক্ষেত্রে আপনাদের ওই ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কিন্তু একদম কমে যায়। এবার দেখুন ভিপিএন সার্ভিস প্রোভাইডার যদি এনক্রিপ্টেড ভালো না করতে পারে, সেটা তাদের দোষ, কিন্তু আমি সাজেস্ট করছি যেটা আমি তো নিজে ইউজ করি, তো ভালো, মোটামুটি ওদের পারফরমেন্সও ভালো, রেজাল্টও ওদের খুব ভালো। এবার চলে আসি, এটা গেল ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক একটু
চিনতে চেষ্টা করবেন যে পাবলিক ওয়াইফাই এর সাথে যাতে কানেক্ট না হওয়ার, যতটা চেষ্টা করবেন নিজের ইন্টারনেটটাকে ইউজ করার। আচ্ছা, আমাকে সৌমদীপ এই সায়নদীপ প্রধান বলেছে সেভ কি করলেন, সেভ কি করলেন একটু দেখাতে পারবেন? সেভ কি করলাম বলতে আমি জাস্ট ওয়াসারকে গেলাম, ওয়াসারকে থ্রু দিয়ে আমি ডেটা ক্যাপচার করছিলাম, আমি ওয়াইফাই এর থ্রু দিয়ে ডেটা ক্যাপচার করছিলাম, ওয়াইফাই ডেটাগুলোকে আমি ক্যাপচার করছিলাম। এখন ওয়াইফাই এর থ্রু দিয়ে যত ডেটা আমার ক্যাপচার হচ্ছে, ক্যাপচারিং স্টার্ট হয়ে গেল। এরপর আমি যদি এটাকে সেভ করে নিই, এটাকে জাস্ট এখানে এই যে রেড বাটনটা আছে এটাকে স্টপ করলে স্টপ, ওটা স্টপ বাটন। এরপর যদি ওটাকে আমি ফাইলে গিয়ে সেভ করে রাখি, সেভ করলাম, এই যে টিএলএস সেভ করেছিলাম, এখন আমি যদি অন্য একটা নেম দিয়ে সেভ করি, আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। দেন ইন ফিউচারে আমি চাইলে বাড়িতে বসে ওই পার্টিকুলার ফাইলটাকে কিন্তু আমি অ্যানালিসিস করতে পারি। এই যে এইচ দিয়ে আমি সেভ করেছিলাম, এই এইচ ফাইলটাকে ইন ফিউচারে আমি অ্যানালিসিস করলে ওখান থেকে কিছু ভালনারেবল জিনিসও কিন্তু পেতে পারি। কি বলে, তার মানে কি স্যার রেলওয়ে স্টেশনে যে ওয়াইফাই থাকে একদম সেক্ষেত্রেও হবে? রেলওয়ে ওয়াইফাই এর সাথে ধরুন 30 মিনিটের জন্য আপনি কানেক্টেড হচ্ছেন, 30 মিনিটই দেয়, সেখানে কেউ যদি কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক করার জন্য কোনো হ্যাকার যদি কানেক্ট হয়ে বসে থাকে, তাহলে কে কি অ্যাক্সেস করার চেষ্টা করছে সেগুলো কিন্তু পাওয়া যাবে। আর যদি এইচটিটিপি এবং এইচটিটিপিএস প্রোটোকল যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে প্রাইভেট ডেটাও কিন্তু লিকড আউট হয়ে যেতে পারে, তো সেই বিষয়ে সাবধান। এবার আমি আপনাদেরকে দেখুন, এই যে আমি ওএসআরকে থ্রু দিয়েও কিন্তু সেশন হাইজ্যাকিংটা করা যায়, কিন্তু ওএসআরকে থ্রু দিয়ে আমি সেশন হাইজ্যাকিংটা দেখাচ্ছি না, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি। সেশন হাইজ্যাকিং বিভিন্ন ভাবে করা যায়, প্রচুর প্রসিডিওর আছে সেশন হাইজ্যাকিং, যাতে আরো একটা টুলের সাথে আপনাদের পরিচয় ঘটে, সেই জন্য আমি এটাকে একটু অন্যভাবে দেখাবো। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে সেশন জিনিসটা কি। সেশন হাইজ্যাকিং তো আমরা করবোই, কিন্তু সেশনটা কি? সেশন কি? সেশন ইজ দ্য কানেকশন বিটুইন ইউ অ্যান্ড এ ওয়েবসাইট আফটার লগ ইন। দেখুন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট, সাপোজ ফেসবুক, www.facebook.com, আমরা যখন লগ ইন হই, মানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন হলাম, হওয়ার পরে আমরা দেখবেন ব্রাউজারটা কেটে দিলেও আমার কিন্তু লগ আউট হয় না, ওটা থেকেই যায়। কেন? আর লগ ইনটাকে ধরুন লগ ইন করার পর আমরা যখন কাজকর্ম করি, কিভাবে করতে পারি কাজকর্ম, বা ব্যাংকিং ওয়েবসাইট যখন অ্যাক্সেস করি, ব্যাংকিং ওয়েবসাইট অ্যাক্সেস করার সময় দেখবেন 10 মিনিট পরে অটোমেটিক, যদি আমি কিছু না ইউজ করি, অটোমেটিক লগ আউট হয়ে যায়। 10 মিনিট কি 5 মিনিট, যেখানে যে কোম্পানি যেরকম সেট করে রেখেছে। কেন এটা করা থাকে? কারণ আপনি যখন কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করছেন বা লগ ইন করছেন, লগ ইন করার পর আপনি আপনার যে কানেকশনটা, লগ ইন করার পর কানেকশনটা ধরে রাখতে হেল্প করে হচ্ছে সেশন। সেশন হচ্ছে আপনার কানেকশনটাকে ধরে রাখে। ওই সেশন যদি না থাকতো, আপনার কানেকশনটাকে কেউ ধরতেও পারতো না, আপনি লগ ইনও হতে পারতেন না। আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন হলেন, কানেকশন এস্টাবলিশড হওয়ার পর, কানেকশনটাকে এস্টাবলিশড করার পরও কানেকশনটাকে যে ইন্টারনেটে ধরে রাখবে, আপনি কমিউনিকেট করতে পারছেন। বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হওয়ার পর যখন আমরা কল করছি কাউকে, কল করার পর দেখবেন কলটা আমরা করতে পারি ঠিকঠাক, যদি ইন্টারনেট ঠিকঠাক থাকে তাহলে কলটাও কিন্তু আমাদের ঠিকঠাক চলে, সেটা কিন্তু ডিসকানেক্ট হয় না। এই যে কলটাকে চালাতে হেল্প করে কিন্তু সেশন, সেশন কিন্তু আমাদের ওই কাজটাকে কন্টিনিউ করতে হেল্প করে। কানেকশনটাকে ধরে রাখার কাজটা কিন্তু পুরোপুরি করে আমাদের সেশন, ঠিক আছে? তো সেই সেশন, যেই সেশনটা আমাকে লগ ইন হওয়ার পর আমাকে ওয়েবসাইটটাতে যে লগ ইন আছি, সেই লগ ইন হওয়াটাকে আমাকে ধরে রাখতে হেল্প করে সেশন। সেই সেশনটাকে যদি আমি ক্যাপচার করে নিই, ওই সেশনটা দিয়ে আমি কিন্তু ইন ফিউচারে আমি কিন্তু নিজেও লগ ইন হয়ে যেতে পারবো উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড। সেটাই কিভাবে হয় আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। MITM অ্যাটাক অ্যান্ড ইভিল টুইন অ্যাটাকের, এখানে আমি ইভিল টুইন অ্যাটাক বলছি না, ইভিল টুইন অ্যাটাকটা কিন্তু আলাদা, ওটা একটু আলাদা, ওটা ওর সাথে ফিশিং রিলেটেড কানেক্টিভিটি রয়েছে। কারণ আমি শুধু এখানে MITM অ্যাটাকই বলছি, কারণ একটা ক্লাসে এত কিছু বলা সম্ভব নয়। ইভিল টুইন অ্যাটাকের মাধ্যমে ওয়াইফাই এর পাসওয়ার্ড ব্রেক করা যায়, ইভিল টুইন অ্যাটাকের মাধ্যমে অনেক কিছু করা যায়। ইভিল টুইন অ্যাটাকটা ওর মাধ্যমে অনেক কিছুই করা যায়। ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকও ওর মাধ্যমে করা যেতে পারে। তো আমি এবার যাই, যেটা দেখাবো সেটা হচ্ছে সেশন হাইজ্যাকিং কিভাবে হয়। সেশন হাইজ্যাকিং করার জন্য, মানে সেশন হাইজ্যাকিং কোন একটা পার্টিকুলার অ্যাজ এ মানে সিকিউরিটি এক্সপার্ট, আমাদের কাজ কি হবে, যে সেশন হাইজ্যাকিং যে ভালনারেবিলিটিটা, সেই ভালনারেবিলিটিটা টেস্ট করাই, বা সেই ভালনারেবিলিটি আছে কিনা পার্টিকুলার কোনো একটা সার্ভারে, সেটাকে টেস্ট করাই হচ্ছে আমাদের কাজ। সেই সেটাকে আমাদেরকে টেস্ট করতে হবে, টেস্ট করার পর সেটাকে সর্ট আউট করতে হবে।
প্রথমে টেস্ট করব, টেস্ট করার পর শর্ট আউট করব। এই কাজগুলো আমাদেরকে করতে হয় অ্যাজ এ সিকিউরিটি এক্সপার্ট। তো সেশন হাইজ্যাকিং আমি কি বললাম, আপনি লগ ইন হলেন, একটা পার্সন একটা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন হলো, something.com লগ ইন হলো। লগ ইন হওয়ার পর ও যে লগ ইনটা ধরে রেখেছে, লগ ইনটা হওয়ার পর লগ ইনই আছে, ও লগ আউট হচ্ছে না অটোমেটিক। এই লগ ইনটাকে ধরে রাখতে হেল্প করে আপনার সেশন। আর আপনি যদি সেশনটাকে ধরে নেন বা ক্যাপচার করে নেন, তাহলে আপনি কিন্তু উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটাতে লগ ইন হয়ে যেতে পারবেন। কিভাবে, সেটাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটার জন্য আমি যেটা করছি, আমি এখানে ফায়ারফক্স ইউজ করছি, তার কারণটা বলছি। আমি এখানে টেস্ট করব। টেস্ট করার সময় আমি এখানে দুটো সফটওয়্যার ইউজ করব, একটা ফায়ারফক্স তো আছে, একটা ওয়েব ব্রাউজার লাগবে, আর আমি বার্ব সুইটের থ্রু দিয়ে করব। কিভাবে করব দেখুন, আমি এখানে কি করে রেখেছি, আমি এখানে কনফিগার করে রেখেছি আমার এই ব্রাউজারটা যদি আমি সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে যদি প্রক্সি চেক করি, XY দিলাম, অ্যাডভান্স সেটিং, কনফিগার প্রক্সি। দেখুন কনফিগার প্রক্সিতে দেওয়া আছে 127.0.1, আর তারপর পোর্ট নাম্বার দেওয়া আছে 8080। এটা কি? এটা একটা প্রক্সি আমি সেট আপ করে রেখেছি। দেখুন আমরা যদি পার্টিকুলার, আগের দিন যে বলছিলাম, প্রথম দিন ফার্স্ট দিন আমরা বলেছিলাম, শিখেছিলাম যে একটা রাউটার, আমি যদি একটা ছোট অফিসের মধ্যে একটা নেটওয়ার্ককে কনফিগার করি, একটা রাউটার আছে, এই রাউটারের সাথে একটা ডিভাইস, একটা ডিভাইস, একটা ডিভাইস, এই ডিভাইসটা কানেক্টেড, এবং এখানে একটা সার্ভারও কানেক্টেড। সার্ভারটা কেন? কারণ সার্ভারে আমরা ডেটাগুলো যে ABC যে কাজগুলো করে, সেই কাজগুলোকে সার্ভারে স্টোর করে, এবং প্যারালালি সবাই এই ওয়েবসাইটটা, এই সার্ভারটা থেকে ডেটা ক্যাপচার করতে পারে। এখানে কিন্তু ইন্টারনেটের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে? এবার লোকালি, যখন আমরা লোকাল একটা সার্ভারকে, যদি এই সার্ভারটা ধরুন একটা ওয়েবসাইটকে আমি অ্যাক্টিভেট করে দিলাম, এই ওয়েবসাইটটা ধরুন এই সার্ভারটাতে একটা আমি ওয়েবসাইট হোস্ট করে দিলাম, www.something.com। এবার এই সার্ভারটাকে আমি এই কম্পিউটারগুলো থেকে অ্যাক্সেস করতে চাই বা ওই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ডিফল্ট হচ্ছে আপনার লোকাল হোস্টের আইপি হচ্ছে এটা 127.0.0.1। এটাকে অ্যাক্সেস করলেই এই সার্ভারে যে ওয়েবসাইটটাকে অ্যাক্টিভ করা আছে, সেই ওয়েবসাইটটা অটোমেটিক অন হয়ে যাবে। এবং যেহেতু এখানে HTTPS কনফিগার করা হচ্ছে না, তাহলে আমার কি পোর্টে চলবে? এই 80 পোর্টে চলবে। তাহলে আমি এখানে যদি 127.0.0.1 দিয়ে 80 দিই, তাহলে ওই সার্ভারটাতে যে ওয়েবসাইটটা অ্যাক্টিভ করা আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু রান করে যাবে, এবং এই পোর্টটা থেকে কিন্তু যে কোনো কম্পিউটার থেকে কিন্তু অ্যাক্সেস করা যাবে। এবার আমি এখানে কি সেট করেছি, যে এই ব্রাউজার থেকে রিকোয়েস্টটা আগে আমার লোকাল সার্ভারে যাবে। আমি টেস্ট করব এখানে যে সেশন হাইজ্যাকিং এর ভালনারেবিলিটি আছে কিনা, পার্টিকুলার কোনো একটা লাইভ ওয়েবসাইটের আমি সেশন হাইজ্যাকিং এর ভালনারেবিলিটি আছে কিনা সেটা আমি টেস্ট করব। টেস্ট করার জন্য আমি কি করেছি, এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারটাকে আমি আমার লোকাল হোস্টের সাথে কানেক্ট করে রেখে দিয়েছি। লোকাল হোস্টের আইপি আমার 127.0.0.1, দেন কোলন দিয়ে 80, 8টাকে যদি ফুল ইয়েতে লিখি, তাহলে 8080 লিখে কনফিগার করতে হয়, বা অনেক সময় 80 লিখলেও কাজ করে, যদি কাজ না করে তখন 8080 কনফিগার করতে হয়। এবার এই লোকাল হোস্টে আমি যে ওয়েবসাইটটাকে হোস্ট করব সেটাই রান করবে। তো আমার এখানে দুটো ওয়েবসাইট চলছে, আমি এই সার্ভারটাকে বন্ধ করে দিই। দুটো সার্ভার আমার রান করানো ছিল, একটা ম্যাম সার্ভার, একটা আমার এই বার্ব সুইটটাও কিন্তু একটা সার্ভার। বার্ব সুইটটা আমার এখানে ইনস্টল করা আছে। এবার আমি এটাকে সাপোজ এই সার্ভারটাকে বন্ধ করে দিলাম। এবার বার্ব সুইটের আইপি, বার্ব সুইটটাকে যখন আমি স্টার্ট করে দিলাম, এখন কিন্তু আমি যদি ওই পোর্টটাতে কানেক্ট হতে চাই, আমি রান করিয়ে দিলাম, এখন কিন্তু আমার লোকাল হোস্টে চলছে বার্ব সুইট। এবার বার্ব সুইটটা কিন্তু আমি এখনো টার্ন অন করিনি, যদি ইন্টারসেপ্ট করি তবে কিন্তু কানেক্টিভিটি গুলো এখানে আসবে। দেখুন আমি বলে দিচ্ছি আরো ডিটেলসে। এখানে ধরুন একটা ওয়েবসাইট আমি অ্যাক্সেস করতে যাচ্ছি, bank.spectruminfotech.live। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করানোর জন্য আমি লাইভ হোস্ট রেখেছি, কালকে হয়তো নাও এটা অ্যাক্সেস করতে নাও পারেন, আজকে পাবেন। দেখুন এটা কিন্তু HTTP ওয়েবসাইটই আছে, HTTPS ওয়েবসাইটই আছে, আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এবার এখন দেখুন আমি রান করাতে গেলাম, আপনার রান করে গেল। এবার আমি যদি বার্ব সুইটটাকে এই ইন্টারসেপ্টটা অন করে দিই, প্রক্সিতে গিয়ে যদি ইন্টারসেপ্ট অন করে দিই, তাহলে কিন্তু এটা দেখুন, আমি যখন এই ওয়েবসাইটটাকে আবার আমি অ্যাক্সেস করতে চাইছি, দেখুন bank.spectruminfotech.live অ্যাক্সেস করা যাচ্ছে।
কিন্তু আমি যদি ইন্টারসেপ্ট অন করে দিই, এখানে আমি প্রক্সি ইন্টারসেপ্ট অন করে দিলে, ইন্টারসেপ্ট অন করে দিলে কি হবে, এই রিকোয়েস্টটা মানে যখন আমি কোনো পার্টিকুলার, আমি ধরুন এখানে এই ব্রাউজারটা থ্রু দিয়ে আমি যদি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাই, সেই ওয়েবসাইটটা আগে রিকোয়েস্টটা যাবে আমার বার্ড সুইটে, বার্ড সুইট থেকে যদি আমি ফরওয়ার্ড করি তবেই কিন্তু আমি এটাকে লগ ইন করতে পারবো। সাপোজ আমি এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, দেখুন এরা কিন্তু লগ ইন হবে না। এটাকে লগ ইন করার সাথে এখানে যখন অ্যাক্সেস করতে যাচ্ছি ওই রিকোয়েস্ট আমার এখানে চলে আসছে। এটাকে যদি ফরওয়ার্ড করি তবেই ও সার্ভারের কাছে যাবে, দেন রিকোয়েস্টটা প্রসেস হবে। আমি এগুলো ফরওয়ার্ড করলাম, এখানে অনেক কিছু দেখাচ্ছে, পার্টিকুলার আমার ব্যাংকের সার্ভিসটাই লাগবে। এবার দেখুন ওটা চলে আসছে, স্ক্রিনটা দেখবেন ওপেন হয়ে গেছে, চলে আসছে। এবার এখানে সেশন হাইজ্যাকিং এর ভালনারেবিলিটিটা আমি টেস্ট করব। আমি এখন বার্ডসুইটকে বন্ধ করে দিলাম, এটা আমার এখন ইন্টারসেপ্ট আমি বন্ধ করে দিলাম। এখন আমি আরামসে আমি লগ ইন পেজে যেতে পারবো, আমি হোম পেজে যেতে পারবো, যেখানে খুশি যেতে পারছি, কারণ আমার রিকোয়েস্ট এখন এর কাছে যাচ্ছে না। এর কাছে যেতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে ইন্টারসেপ্টটা অন করতে হবে। ইন্টারসেপ্ট যদি অন করে দিই তাহলে রিকোয়েস্ট এর কাছে আসবে, এবং এ প্রসেস করলে তবে ফার্দার এই রিকোয়েস্ট আমি মানে অ্যাক্সেস করতে পারবো, ফার্দার প্রসেসটাকে আমি অ্যাক্সেস করতে পারবো। এবার দেখুন আমি এখানে কিছু একটা লগ ইন করতে যাব, লগ ইন করার আগে আমি কি করলাম, ইন্টারসেপ্টটাকে অন করে দিলাম। এখানে অন করার পর এখানে আমি ধরুন লগ ইন করতে চাইছি, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে চাইছি। এবার আমি সাইন ইনে গেলাম, সাইন ইন কিন্তু হবে না, আগে রিকোয়েস্ট এখানে আসবে, এখানে চলে এসেছে, দেখুন ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল admin123, এখানে প্রসেসটা এসেছে, রিকোয়েস্টটা এসেছে। এখান থেকে ফরওয়ার্ড করলে তবেই কিন্তু রিকোয়েস্টটা আমার যে হোস্টিং এর সার্ভারে যেটা হোস্টেড আছে তার কাছে যাবে, দেন আবার রিকোয়েস্টটা ব্যাক হয়ে তবেই কিন্তু লগ ইনটা হবে। এবার দেখুন আমি কি করলাম, আমি এখানে এটাকে এর প্রসেসটাকে ফরওয়ার্ড করার আগে আমি কি করলাম, ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট করে দিলাম। তাহলে কি হবে, ফরওয়ার্ড যখনই করব এটা হোস্টিঙ্গারের কাছে রিকোয়েস্টটা পৌঁছে যাবে, হোস্টিঙ্গার থেকে আবার যখন রিকোয়েস্টটা ব্যাক করবে, যে সেশনটা আপনার জেনারেট করার সময় কিন্তু সেশনটা যে জেনারেট করবে সেটা আমার কাছে আসবে। কিভাবে আসবে আমি দেখুন, দেন যদি প্রশ্ন থাকে সেটা তো বলেই দেবো উত্তর। আমি এবার এটাকে কি করলাম, ডু ইন্টারসেপ্ট করে দিলাম, ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট। দেন আমি এটাকে যখনই ফরওয়ার্ড করব, দেখুন একটা রেসপন্স রিকোয়েস্ট আসলো। রেসপন্স রিকোয়েস্টটাকে যতক্ষণ আমি ফরওয়ার্ড করব ততক্ষণ কিন্তু লগ ইন হবে না। আমি কি করলাম, এই রেসপন্স রিকোয়েস্টটা প্রথমে আমি কি করলাম, আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করলো আমার কাছে রিকোয়েস্ট আসলো, আমি ওটাকে ফরওয়ার্ড করলাম, ওটা সার্ভারে গেল। এবার আমি ওখানে ডু ইন্টারসেপ্ট যখন করে দিয়েছিলাম, সার্ভার থেকে এই রিকোয়েস্টটা আমার কাছে প্রথম আসলো। এবার এই সেশনটার মাধ্যমে লগ ইনটা হয়। আমি কি করলাম, এই সেশনটাকে কপি করে রেখে দিলাম, সেশনটাকে আমি ক্যাপচার করে নিয়েছি, কপি করে আমি সেশনটাকে রেখে দিলাম। এরপর আমি কি করলাম, এটাকে রেসপন্স, দেখুন রেসপন্স, এবার এটাকে ফরওয়ার্ড করে দিলাম, দেখুন এখানে আমার লগ ইন হয়ে গেছে, মেন কাজ কমপ্লিট। প্রথম দেখুন কি করলাম, আমি আরো ভালো করে বলে দিচ্ছি আপনাদেরকে, এখানে কাজটা আমি কিভাবে করলাম। আমি প্রথমে কি করলাম, ফায়ারফক্স ওপেন করলাম, ফায়ারফক্সটাকে আমি কি করলাম, বার্ড সুইটের সাথে অলরেডি আমার কানেক্ট করা রয়েছে। আমি ফায়ারফক্সে গিয়ে, ফায়ারফক্স ধরুন বার্ড সুইটে আমার অলরেডি ইন্টারসেপ্ট অন করা আছে। ইন্টারসেপ্ট অন করা থাকলে আপনি যখনই এখানে লগ ইন প্যানেলে গিয়ে www.bank.spectruminfotech.live ওয়েবসাইটে যখনই ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা আপনার কি হয়, যদি বার্ড সুইট মাঝখানে না থাকতো ডাইরেক্ট হোস্টিঙ্গার চলে যেত, কারণ হোস্টিঙ্গারে আমার হোস্টেড আছে, ও ভ্যালিডেট করতো, সার্ভারে যদি ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে যেত লগ ইন করিয়ে দিত। এবার লগ ইনটা যখনই হয়, লগ ইনটা হওয়ার পরেই কিন্তু সেশনটা জেনারেট হয়। আর এই সেশনটাকে যদি আমি ধরে নিই, ইন ফিউচারে সেশন দিয়ে এই অ্যাকাউন্টটাকেও কিন্তু আমি অ্যাক্সেস করে নিতে পারবো। সেই জিনিসটাই কিন্তু এখানে আমি করছি কিভাবে, আমি এখানে কি করলাম, www.something.com ওয়েবসাইটটা তো অলরেডি ওপেন করে নিয়েছি, তখন ইন্টারসেপ্ট অন করিনি। দেন আমি ওর যে লগ ইন প্যানেল সেখানে গিয়ে কি করলাম, ইন্টারসেপ্টটা অন করে দিলাম। যখনই লগ ইন করতে গেল, ফায়ারফক্সে ব্যক্তি লগ ইন করতে যাচ্ছে, কোনটা ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করতে যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, admin123। যখনই লগ ইন করতে যাচ্ছে ওই লগ ইন রিকোয়েস্টটা বার্ড সুইটে যেহেতু ইন্টারসেপ্ট অন করা আছে, রিকোয়েস্টটা প্রথম আসবে বার্ড সুইটের কাছে। দেন ও কি করলো, রিকোয়েস্টের কাছে আসার পর ও ডু ইন্টারসেপ্ট চালু করে দিল। ডু ইন্টারসেপ্ট চালু করলে কি হবে, ডু ইন্টারসেপ্ট করে দিলে কি করবে, আপনার লগ ইন হওয়ার পর রিকোয়েস্টটা আগে ব্রাউজারে ডাইরেক্ট আসছিল, এসে ওকে লগ ইন করে দিচ্ছিল সেশনের থ্রু দিয়ে। এবার আপনি কি করলেন, ডু ইন্টারসেপ্ট করে দিলেন, করে রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করে দিলেন।
যখনই আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আসলো বার্ড সুইটে, আপনি ফরওয়ার্ড করলেন, ডু ইন্টারসেপ্ট অ্যাক্টিভেট করে ফরওয়ার্ড করলেন, ওটা চলে গেল সার্ভারে। এবার যেহেতু ডু ইন্টারসেপ্ট আপনি অ্যাক্টিভেট করে দিয়েছেন, সেহেতু রেসপন্সটা ডাইরেক্ট ফায়ারফক্সের ওখানে না গিয়ে আগে এর কাছে আসবে, বার্ড সুইটের কাছে আসবে। বার্ড সুইট কি করেছে, ওর সেশনটাকে ও ক্যাপচার করে নিল, কপি করে রেখে দিল, দেন ও ফরওয়ার্ড করে দিল। তাহলে লগ ইন আমার এখানে হয়ে গেল, লগ ইন হয়ে গেছে। এবার আমার সেশন এখানে, সেশন আমি ক্যাপচার করে রেখে দিয়েছি, এটা আমার সেশন, এটা আমার সেশন, আমি অ্যাডমিনের সেশন ক্যাপচার করে রেখে দিয়েছি। এবার দেখুন আমি বার্ড সুইটটাকে এবার অফ করে দিলাম, অফ করার পর লগ আউট করছি, লগ আউট সুন্দর হয়ে যাচ্ছে, কারণ ডাইরেক্ট আমার এখন সার্ভারের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে, এখন বার্ড সুইট মাঝখানে নেই, ও ইন্টারসেপ্ট করছে না। এবার আমি ধরুন এখানে যদি ভুল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে যাই, লগ ইন হবে না, তো লগ ইন হচ্ছে না, কিন্তু আমি সেশন মানে সেশনটাকে আমি কপি করে রেখে দিয়েছি। এবার আমি যদি অ্যাডমিন ইউজারে ঢুকতে যাই, আমি কিন্তু ঢুকতে পারবো না, তাহলে অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড আমাকে সঠিক পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও কিন্তু আমি যে সেশনটা আমি অ্যাডমিনের ক্যাপচার করে রেখেছিলাম, এই সেশনটা দিয়ে কিন্তু আমি লগ ইন হয়ে যেতে পারবো। কিভাবে, আমি এটা কপি করে রেখেছি, আমি এবার কি করলাম, বার্ড সুইটকে এই আপনার ইন্টারসেপ্ট অন করে দিলাম। এখানে আমি কি করছি, ভুল পাসওয়ার্ড দিচ্ছি। ভুল ভুল পাসওয়ার্ড যখন দেওয়া হবে, রিকোয়েস্টটা যখন সার্ভারের কাছে যাবে, ও অথেন্টিকেশন এরর দেখাবে, ও ভুল রেসপন্স করবে। দেখুন আমি এটাকে সাইন ইন করলাম, সাইন ইন করলে প্রথম রিকোয়েস্ট আমার বার্ড সুইটে আসলো, এটাকে আমি কি করলাম, রাইট ক্লিক করে ডু ইন্টারসেপ্ট করলাম। ডু ইন্টারসেপ্ট করলে কি হবে, রাইট ক্লিক করে ডু ইন্টারসেপ্ট রেসপন্স টু দিস রিকোয়েস্ট। এবার যদি ফরওয়ার্ড করি, এটা আমার মেন সার্ভারে যাবে, যে ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্টেড, সেখান থেকে ফার্দার রিকোয়েস্টটা আমার কাছেই কিন্তু আসবে, বার্ড সুইটেই আসবে, তখন আমি এডিটটা করে দেবো। দেখুন এখান থেকে আমি এবার ফরওয়ার্ড করলাম, রেসপন্স আমার এসে হাজির, দেখুন রেসপন্সটা কিন্তু অন্যরকম এসেছে। আমি এবার কি করব, এই রেসপন্সটা দিয়ে তো আমার লগ ইন হবে না, ফেল্ড হবে, কারণ রেসপন্সটা তো ভুল রেসপন্স, আগে তো রেসপন্স আসছিল, ফেল্ড। আমি এবার কি করবো, এই যে রেসপন্সটা, এটাকে এডিট করে দেবো, এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি কি করব, যে আমি রেসপন্সটা, এর মধ্যে সেশনের সমস্ত ডিটেলস রয়েছে, আমি শুধু সেশন আইডি দিয়েও কিন্তু এই হাইজ্যাকটা করতে পারি, কিন্তু আমি একটু ডিটেলস লেভেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেও আপনারা করতে পারেন। আমি কি করলাম, এটাকে পুরো পেস্ট করে দিলাম এখানে, দেন ফরওয়ার্ড করে দিলাম। এবার দেখুন, এবার দেখুন লগ ইন হয়ে গেছে। আমি কিন্তু ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন 123 দিইনি, আমি কিন্তু সুন্দরভাবে শুধু পুরোনো সেশনটাকে কপি করে রেখে দিয়েছিলাম। তাহলে এই ওয়েবসাইটটাতে কিন্তু সেশন হাইজ্যাকিং এর যে ভালনারেবিলিটি, ওই ভালনারেবিলিটিটা কিন্তু এর মধ্যে আছে। তাহলে আমাদের টিমকে বলতে হবে, যে টিম বানিয়েছে এটাকে আমি ইচ্ছা করে ভালনারেবল করে বানিয়েছি, আর এটা আমার সম্ভব প্র্যাকটিক্যাল গুলো আমার দেখানো সম্ভব হয়, কারণ আমি নিজে ওয়েব ডেভেলপার যেহেতু করি, সেহেতু আমি এই ভালনারেবল ওয়েবসাইট গুলো আমি নিজে আপনাদের প্র্যাকটিক্যাল, কিন্তু লাইভ প্র্যাকটিক্যাল আপনি অনেক জায়গায় করতে পাবেন না, করতে পারবেন না। লাইভ প্র্যাকটিক্যাল গুলো আমি যাদেরকে অ্যাডভান্স ক্লাস যাদেরকে করাই, আমি কিন্তু লাইভ প্র্যাকটিক্যাল এইভাবেই করাই। আপনি লোকাল সার্ভারেও আপনি সেটআপ তৈরি করতে পারেন, নো প্রবলেম, কিন্তু আপনি যদি লাইভ সার্ভারে যদি প্র্যাকটিক্যালটা যদি না করেন, তাহলে বুঝতে পারবেন না। কি বলছে, বার্ড সুইট অ্যাপটা কি লোকাল সার্ভারে কাজ করে না? আচ্ছা আমি পরে কোশ্চেন যখন নেব তখন বলবেন, আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারলাম না, ওই কোশ্চেন সেশনে তখন আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো, অসুবিধা নেই। তো এই ওয়েবসাইটটাতে কিন্তু আমার সেশন হাইজ্যাকিং এর ভালনারেবিলিটি আছে। মেন আমাদেরকে, আমরা যে কাজটা করছি, আরো একবার থিওরিটা একটু বুঝুন ভালো করে। আমরা নর্মালি যখন কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটকে অ্যাক্সেস করি, ধরুন একটা ওয়েবসাইট আছে www.abc.com, এই ওয়েবসাইটটা তো কোনো একটা সার্ভারে হোস্টেড। এই ওয়েবসাইটে যদি কোনো লগ ইন পেজ থেকে থাকে, তাহলে সেই লগ ইন পেজে যদি আমি লগ ইন করতে চাই, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দিতে হবে। আমি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন হবে না। তো যখন ইউজার নেম পাসওয়ার্ড আমরা দেবো, এই রিকোয়েস্টটা কিন্তু ডাইরেক্ট চলে যাবে সার্ভারে। সার্ভারে যাওয়ার পর এই ওয়েবসাইটটা যে সার্ভারে হোস্টেড আছে, সেই সার্ভারে কিন্তু রিকোয়েস্টটা যাবে। দেন সার্ভার যদি দেখে যে ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, ওকে সেশন সমেত তোর ওটাকে লগ ইন করিয়ে দেবে। এবার আমরা এখানে কি করছি, মাঝখানে এক যে মিডল ম্যান হিসেবে কাজ করছি। প্রথম যখন লগ ইন করতে যাচ্ছে, এ ব্যক্তি যখন লগ ইন করতে যাচ্ছে, সেই রিকোয়েস্টটাকে আগে আমি বার্ড সুইটে নিয়ে আসলাম। দেন ওই রিকোয়েস্ট আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ডের যে রিকোয়েস্ট পাঠালো, সেটা আমার কাছে আসলো, আমি ওটাকে ফরওয়ার্ড করলাম সার্ভারে। দেন আমি এখানে যখন পাঠাচ্ছি, তার আগে ডু ইন্টারসেপ্ট অ্যাক্টিভেট করলাম, যাতে করে সার্ভার যে রেসপন্স রিকোয়েস্টটা পাঠাবে সেটা আমার কাছে আগে আসে। আমার কাছে আসলো, দেন আমি ওটাকে ফরওয়ার্ড করলাম, কিন্তু আমার কাছে যখন আসলো,
আমি তার ইউজার নেম পাসওয়ার্ডের যে সেশন জেনারেট হয়েছিল, মানে সাকসেসফুল লগ ইনের যে সেশন, সেটাকে আমি কপি করে রেখে দিলাম। দেন আমি অন্য কোনো ভুল ইউজার নেম ওটাকে কপি করে রেখে দিলাম। দেন ভুল ইউজার নেম পাসওয়ার্ডে যখন আমি সেম ভাবে আমি প্রসিডিওর ফলো করব, লগ ইন করতে দেবে না সার্ভার, সার্ভারের যে রেসপন্সটা আমার কাছে আসবে সেই রেসপন্সটাতে আমি আগের যে জেনুইন যে রেসপন্স আমি পেয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে দিয়ে ফরওয়ার্ড করে দিলে অটোমেটিক ওটাকে আমার কি করবে, লগ ইন করিয়ে দেবে। এইভাবে কিন্তু সেশন হাইজ্যাকিংটা আমরা টেস্ট করতে পারি পার্টিকুলার কোনো একটা ওয়েবসাইটের মধ্যে। এবার একটা ইন্টারেস্টিং ল্যাবে আমরা চলে যাব, পুরোপুরি এডুকেশনাল পারপাস। এখন একটা ফ্রড খুব হচ্ছে, ইলেকট্রিক্যাল বিলের এপিকে পাঠিয়ে দিচ্ছে, মোবাইলকে পুরোপুরি কন্ট্রোল করে নিচ্ছে। তো এইরকম একটা ছোট ল্যাব সেশন আমি এখন আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। এই ল্যাব সেশনটা করার জন্য একটু আমাকে টাইম দিতে হবে, 2-3 মিনিট। সেটার জন্য আমি জাস্ট ল্যাব সেট আপটা একটু করে নেবো, কারণ এটা আপনাদেরকে মোবাইলের থ্রু দিয়ে দেখাতে হবে। 2 মিনিট টাইম আমাকে একটু দিন, আমি একটু সেট আপটা রেডি করে নিই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নেব, আমি এক ল্যাবগুলো একটু করিয়ে দিই, প্রশ্ন অবশ্যই নেব, কোনো চাপ নেই। আমাকে 2 মিনিট দিন, আমি একটু জাস্ট ল্যাব সেট আপটা একটু করে নিই। 2 মিনিট একটু ওয়েট করুন, হ্যাঁ। মানে চাইলে আপনারা মিউট করে মানে মেসেজে কাইন্ডলি একটু আমাকে রেসপন্স করবেন। 2 মিনিট বেশিক্ষণ লাগবে না, আমার একটু সেট আপ করতে যেটুকু টাইম লাগবে। জাস্ট ক্যামেরাটা একটু সেট আপ করতে হবে আমাকে, না হলে আপনাদেরকে দেখাতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। একটু মিউট করলাম 2 মিনিটে, 2 মিনিট কি 1 মিনিটেই হয়তো হয়ে যাবে, একটু ওয়েট করুন। আচ্ছা, 1 মিনিট হয়ে গেছে, একটু টাইম দেবেন আমাকে। আচ্ছা, এবার আমি যে ল্যাবটা দেখাবো সেই ল্যাবটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি দুটো ল্যাপটপ আমার লাগবে, কারণ আপনাদেরকে মোবাইলের স্ক্রিনটাও আমাকে দেখাতে হবে। আর এখন গুগল মিটে দুটো স্ক্রিন একসাথে রেকর্ড করতে গেলে একটু সমস্যা করে, একটা স্ক্রিনকেই প্যারালালি রাখে আর একটাকে রাখে না। আচ্ছা, আপনারা আমাকে বলুন, এই স্ক্রিনটায় মোবাইলটাকে আপনারা দেখতে পাচ্ছেন? আমাকে জাস্ট কমেন্ট সেকশনে বলুন। আচ্ছা, 1 মিনিট দেখে নি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখুন আমি প্র্যাকটিক্যালটা দেখাবো আপনাদেরকে, আমি প্র্যাকটিক্যালটা করে দেখাবো। এখানে যে প্র্যাকটিক্যালটা করাবো সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড এথিক্যাল হ্যাকিং। পুরোটাই কিন্তু এডুকেশনাল পারপাসে যেটা দেখাচ্ছি, এটাকে কেউ অন্যভাবে নেবেন না বা খারাপ কাজে ব্যবহারও করতে যাবেন না। যদিও যে টুলটা আমি ইউজ করবো পেড টুল। তো এখানে আমরা কি করব, এখানে দেখুন পাবলিক নেটওয়ার্কের সাথে আমি করছি না কাজটা, আমি লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথেই কানেক্ট মানে কাজটা করছি। সেটা হচ্ছে আমার রাউটার আছে, আমার রাউটারের সাথে ল্যাপটপ কানেক্টেড, আমার মোবাইল কানেক্টেড, আমার যে ডিভাইসটা থেকে আমি আপনাদেরকে মানে ক্লাসটা করাচ্ছি সেটাও কানেক্টেড, এই ল্যাপটপটাও কানেক্টেড। এই ল্যাপটপটাকে অ্যাজ এ সার্ভার হিসেবে আমি ইউজ করছি। এই সেম জিনিস পাবলিক নেটওয়ার্কেও কিন্তু করা যায়, সেম মানে পাবলিক নেটওয়ার্কের প্রসেস একটু আলাদা হয়। তো আমি লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই কাজটাকে একটি মানে করছি, করে দেখাচ্ছি। আমার ল্যাপটপটাকে অ্যাটাকার মেশিন তৈরি করছে, এখান থেকে আমি অ্যাটাক করব। এখানে আমরা একটা পেলোড জেনারেট করব, ডট এপিকে ফাইল জেনারেট করব। এপিকে ফাইল জেনারেট করার পর সেই এপিকেটাকে আমি কি করব, এই রাউটারের সাথে কানেক্টেড একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে আমি দেব।
দেওয়ার পর ওই মোবাইল ফোনে ওই এপিকে ফাইলটা ইনস্টল করার পর ওর কন্ট্রোলটা কিভাবে আমি ল্যাপটপে পুরোপুরি পাই সেই জিনিসটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো চলুন, এর জন্য একটা আমি টুল ইউজ করব যেটার নেম হচ্ছে সাইফার র্যাট। সাইফার র্যাটে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমি একটা এখানে টুল বানিয়ে নেব, মানে একটা এপিকে ফাইল বানিয়ে নেব। সাইফার র্যাট 3.5। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? মিউট করে রেখে দিইনি তো? সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো সাইফার র্যাটের থ্রু দিয়ে আমি কি করব, একবার প্র্যাকটিক্যালটা একটু জাস্ট বলে দিই। এখানে বললাম যে আমার ল্যাপটপটা কানেক্টেড, ল্যাপটপে ধরুন আমি সার্ভার, ল্যাপটপটা আমার অ্যাটাকার সার্ভার, এখানে আমার সাইফার র্যাট, এটা লাগবে না, আর বন্ধ করে দিই। ল্যাপটপটাকে আমি অ্যাটাকার সার্ভার হিসেবে ইউজ করছি। এখানে আমি একটা কি করলাম, টুল বিল্ড করছি, একটা এপিকে ফাইল আমি বিল্ড করছি। এই এপিকে ফাইলটা আমি কি করবো, এই মোবাইলটাতে ইনস্টল করিয়ে দেবো। ইনস্টল করে দিলেই মোবাইলের কানেক্টিভিটি কিন্তু ল্যাপটপে চলে আসবে। এই মোবাইলটা যখনই আমার এই রাউটারের সাথে কানেক্টেড হবে তখনই কিন্তু ওর কানেকশন আমি পেয়ে যাব। সেটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। কানেকশনে কিন্তু এই ফোনটার পুরো ফুল কন্ট্রোল কিন্তু পেয়ে যাবে। এমনকি ফোনটা যদি কেউ ধরুন ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে, কিন্তু লক বাটনটা প্রেস করে দিয়েছে, ফোনটা লক অবস্থায় আছে কিন্তু ওয়াইফাই কানেক্টেড, আমরা করি স্ক্রিন অফ করে দিই, স্ক্রিনটা অফ করে দিলেও কিন্তু অ্যাক্সেস করা যাবে। তো আমি গেলাম এন্টার, আমি এখানে একটা পেলোড বিল্ড করে নিই। এটা পেলোড বিল্ড করার একটা টুল। তার আগে আমাকে দেখতে হবে আমার অ্যাটাকার মেশিনের আমার আইপি কি আছে। তো আইপি দেখার জন্য আইপি কনফিগ, আমার আইপি আছে, এটা আমার রাউটারের আইপি। আর আমাকে রাউটার আইপি দিয়েছে এটা, যেটা লোকাল এরিয়া নেটওয়ার্ক যেদিন বোঝাচ্ছিলাম প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম। তো এটাকে জাস্ট কপি করে নিলাম, এখানে অলরেডি চলেও এসেছে। এই আইপিটাই আমাকে দিতে হবে। কেন? এই আইপিটাই, এই যে আমি এপিকেটা বিল্ড করছি তাতে আমি এই আইপিটাই দেবো, আমার মেশিনের আইপিটাই দেবো, কারণ ওই যে মোবাইল ফোনটা থেকে ডেটাটা আমি এই আইপিতেই নেব। আমার এইটাই আমার অ্যাটাকার মেশিন, তাই আমাকে অ্যাটাকার মেশিনের আইপিটাই এখানে দিতে হচ্ছে, এবং এই পোর্টের থ্রু দিয়ে আমি কানেকশনটা এস্টাবলিশ করব। কারণ নেটওয়ার্কে যখন আমরা কাজ করব, বলেইছি ইন্টারনেটের থ্রু দিয়ে কাজ করি বা নেটওয়ার্কের থ্রু দিয়ে কাজ করি, সবাই পোর্ট ছাড়া আমরা কিছু জানি না। পোর্ট, এই যে এইচটিটিপি, এইচটিটিপিএস, এগুলোও কিন্তু সব একটা করে এর এগেনস্টে পোর্টই রয়েছে। প্লাস সাইন ক্লিক করলাম, দেন অপশন, ইনস্টল টুল, টুলের এপিকে ভার্সন 2 করে দিলাম, বিল্ড। এবার আমি স্টার্ট বিল্ডিং করছি, দেন ইয়েস। আচ্ছা দেখুন, আমার এপিকে বিল্ড হয়ে গেছে, রেডি ডট এপিকে। এটার পাথটাকে আমি জাস্ট একটু কপি করে রাখি, কোন জায়গাতে স্টোর হলো। আমি এটাকে জাস্ট মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমি এটাকে আমার মেশিনের থ্রু দিয়ে, তো আমাকে ডেটা এটা কেটে দিলাম, এটা লাগবে না। আমার মেশিনটা সার্ভার বানাবো, তো সার্ভারটাকে বানাতে গেলে আমাকে আমার মেশিনের লোকাল সার্ভারটা স্টার্ট করতে হবে। লোকাল সার্ভার স্টার্ট করার জন্য ম্যাম্প অলরেডি কনফিগার করা আছে। এবার লোকাল সার্ভার আমি স্টার্ট করে দিলাম। দেখুন, একটা ছোট ক্লাসে এত কিছু একটু ফাস্ট পড়াতে হচ্ছে, অনেকের হয়তো একটু বুঝতে অসুবিধে হবে অল্প। এবার আমি গেলাম কি, লোকাল সার্ভারে যেখানে ডেটা আমি রাখি সেইখানে গেলাম। সাপোজ এখানে একটা ফোল্ডার বানিয়ে নিলাম, এ এ এ ট্রিপল এ, ট্রিপল এ আমি বানিয়ে নিলাম। এখানে কিছু নেই, আমাকে এবার ওই যে পাতটা যেখানে আমার এপিকেটা বিল্ড হয়েছিল ওই পাতটাকে আমাকে একবার অ্যাক্সেস করতে হবে। আমার ওই এপিকেটা লাগবে। এই এপিকেটা বিল্ড করেছিলাম, আমি কি করলাম, এই এপিকেটাকে কপি করে আমি আমার লোকাল সার্ভারের, যেখানে সার্ভারের আমার স্টোরেজ আছে সেখানে আমি এটা দিয়ে দিলাম। এবার এই সার্ভারটাকে, লোকাল সার্ভারটাকে আমি অ্যাক্সেস করবো। দেখুন, এটা হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও যে কেউ পাঠিয়ে দিতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে তখনই পাঠাবো যদি পাবলিক নেটওয়ার্কে ওটা কাজ করে। আমি পাবলিক নেটওয়ার্কের জন্য এটা বানাইনি। আমি এটাকে, আমি চাইলে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও পাঠাতে পারি এপিকেটাকে, কিন্তু আমি তা না করে আমি জাস্ট সার্ভারের থ্রু দিয়ে পাঠাচ্ছি। এবার আমি আপনাদেরকে এইটাকে অ্যাক্সেস করে দেখাই। এখানে আপনারা চলে যাবেন, আচ্ছা
এখানে আমি এবার মোবাইলটাতে যাচ্ছি, আপনার মোবাইলটার দিকে লক্ষ্য করবেন। আর আমার অ্যাটাকার মেশিন হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যাটাকার মেশিন, অ্যাটাকার মেশিনের টুল। এখানে দেখুন কিচ্ছু নেই এখন। এটাকে মিনিমাইজ করলাম। এবার আমি চলে যাচ্ছি আমার মোবাইলে। মোবাইলে আমি কি করব, আমার সার্ভারটাকে অ্যাক্সেস করতে হবে। সার্ভারটাকে অ্যাক্সেস করার জন্য, কারণ দেখুন যে এপিকে ফাইলটাকে অ্যাকচুয়ালি ডাউনলোড করাতে হবে মোবাইলটা দিয়ে। আমি চাইলে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়েও পাঠাতে পারতাম, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি না। 192.168.1.7, এই যে সার্ভিসটা ম্যাম, যে সার্ভারটা আমার চলছে, এর পোর্ট নাম্বারটা হচ্ছে 81-এ চলছে, এর পোর্ট নাম্বার। আমি 81 এই সার্ভারটাকে সেট করে রেখেছি। এবার আমি কি করব, আমি আমার অ্যাটাক মোবাইল ফোনে চলে যাচ্ছি। মোবাইল ফোনে যাওয়ার পর আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাচ্ছি। আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন, এটাকে এটা লাগবে না, ক্লিয়ার করে দিই। এখান থেকে আমি কি করব, আমার যে আইপিটা সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করব। এখানে আমি দেবো কি 192, এখানে এটাতে 2 হবে না, আমার 7-এ চলছে এখন, 192.168.1.1.7, এখানে 7 দেবো। দেন 81 পোর্টেই চলছে, 81 পোর্টে আমার পাথটা ছিল ট্রিপল এর মধ্যেই কিন্তু আমি স্টোর করে রেখেছি। আমি ট্রিপল এখানে দিলাম, দেন গো। দেখুন এখানে কিন্তু ওই পাথটা এখানে রেখেছিলাম, এই যে ready.apk-টা এ ফাইলের মধ্যে ছিল। এটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করার জন্য আমি এত কিছু করলাম। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ফাইলটা পাঠিয়ে দিতে পারেন। আমি এবার ready.apk-টাকে এখানে ডাউনলোড করছি। কি বলছে, ডাউনলোড এগেন, ইয়েস করলাম, কিপ, ডাউনলোড কমপ্লিটেড, এটাকে ওপেন করলাম। ইনস্টল করতে বলছে, ইনস্টলে ক্লিক করলাম, ওপেন। ওপেন করার পর কিছু পারমিশন দেবে, পারমিশন দিতে বলবে, সেই পারমিশন গুলো কিন্তু দিয়ে দিতে হবে। একটু ওয়েট করছি। এখানে সাইফার অ্যাডটাকে অন করতে বলছে, সাইফার অ্যাডটাকে আমি অন করে দিলাম। কি বলছে এখানে, কোনো অসুবিধা নেই। এরপর এই পারমিশন যতগুলো দিচ্ছে, এই পারমিশন গুলোকে আমি সব কি করলাম, অ্যালাউ অ্যালাউ করে দিলাম, অ্যালাউ অ্যালাউ করে দিলাম। দেন এখানে অ্যালাউ ইন সেটিংসে গিয়ে আমি কি করলাম, অ্যালাউ অল টাইম, মানে যখন খুশি আমি ওকে অ্যাক্সেস করতে পারবো। দেন শেষ। দেখুন এখানে কানেকশন চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটা কানেকশনের মেসেজ, আমার অ্যাটাকার মেশিনে অলরেডি ওর অ্যাক্সেস কিন্তু চলে এসেছে। আমরা যদি এই সিস্টেমে যাই, দেখুন ওই যে মোবাইলটা, মোবাইলের দেখুন, আমি যে মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই মোবাইলটার স্ক্রিনে যে স্ক্রিন মানে ওয়ালপেপার যেটা দেওয়া আছে, সেটাও কিন্তু এখানে দেখুন তার হালকা করে আসছে। এবার যদি আমি চাই এটাকে অ্যাক্সেস করতে, কি কি অ্যাক্সেস করতে পারো, সব কিছু অ্যাক্সেস করতে পারবো। আমি জাস্ট আপনাদেরকে ক্যামেরাটা অ্যাক্সেস করে দেখাই। ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুটোই অ্যাক্সেস করতে পারি। মনিটর ক্যামেরা করছি। মনিটর ক্যামেরা যদি করি, আমি একটু এটাকে সাইড করে দিই। আমি ফ্রন্ট ক্যামেরাটাকে অ্যাক্সেস করতে চাইছি, সাপোজ ফ্রন্ট ক্যামেরাটাতে ক্লিক করলাম। দেখুন আমি মোবাইল, আরেকটা মোবাইল দিয়ে আমার ক্যাপচার হচ্ছে। আমি এখানে যদি হাত নিয়ে যাই, দেখুন হাতটাকেও আপনারা দেখতে পাচ্ছেন, কারণ মোবাইল ফোনটা পুরোপুরি আমার কন্ট্রোলে আছে। আর ওপরে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা দিয়ে আমার, আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি কন্ট্রোল করতে পারছি। দেখুন এই ফোনটা কিন্তু এরকম অবস্থাতেই আছে, আমি কিছুই, ক্যামেরাও ওপেন নেই, কিছুই নেই। আমি যদি এটাকে লক কি প্রেস করে দিই, লক কি প্রেস করে দিলাম, এখন লক কি প্রেস করা আছে। এবার দেখি, এবার হাত নিয়ে যাই, দেখুন এখনো কিন্তু আমার ক্যামেরা কিন্তু, মানে আমার ক্যামেরা কিন্তু কাজ করছে। তার মানে লককে প্রেস করে দিলেও কিন্তু আপনি তার কন্ট্রোলটা পাবেন, যদি আপনি ওয়াইফাই থ্রু দিয়ে কানেক্টেড থাকেন। এবার দেখুন আমি কি করলাম, আপনারা একবার আমার আবার ওই স্ক্রিনটার দিকে তাকান, মোবাইলের স্ক্রিনটা। আমি এটাকে লক কি ছিল, এটাকে আমি কি করলাম, অন করে দিলাম আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। অন করার পর আমি এবার ধরুন ব্যাক ক্যামেরা চালু করছি, ব্যাক ক্যামেরা, মনিটর ক্যামেরা, কানেকশন প্রবলেম হতে পারে, মাঝে সাঝে রিস্টার্ট করতে পারেন।
রিস্টার্ট করলে আবার চলে আসবে। এবার রাইট ক্লিক করে আমি কি করলাম, ক্যামেরা, ব্যাক ক্যামেরা চালু করছি। ব্যাক ক্যামেরাটা ব্ল্যাকই পাবেন, কারণ পিছনটা তো উল্টানো আছে, এই যে উল্টানো আছে, সেই ক্যামেরাটাও পাচ্ছি। এবার মনে করুন এটাকে আমি বন্ধ করে দিলাম। এবার মনে করুন এটার দিকে দেখুন, আমি এর ওয়াইফাইটাকে বন্ধ করে দিলাম। সরি, ওয়াইফাইটাকে বন্ধ করে দিলাম এর। এখন ওয়াইফাই বন্ধ, ওয়াইফাই নেই, দেখুন ওয়াইফাই অফ আছে। এখন দেখুন কানেকশনে চলে গেছে। এটাকে যদি আমি আপনার ক্লায়েন্ট কানেকশন কিছুক্ষণ পরে চলে যাবে, এটাকে যদি আমি রিস্টার্ট করি দেখবেন কানেকশন নেই, কানেকশন দেখাচ্ছে না। কিন্তু আমি যখনই আবার ওয়াইফাইটার সাথে কানেক্টেড হব আবার দেখবেন কানেকশন এখানে চলে আসবে। আমি ওয়াইফাইটা আবার অন করে দিলাম, মোবাইলের আমি ওয়াইফাইটা আবার অন করে দিয়েছি। ওয়াইফাই অন করার সাথে সাথে দেখুন আবার কানেকশন চলে আসছে। এটাকে যদি পাবলিক নেটওয়ার্কে করা হয়, আপনার মেসেজ থেকে আরম্ভ করে এ টু জেড সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস করা যাবে। এবার দেখুন আমি ওর স্ক্রিনটাকে কন্ট্রোল করে দেখাচ্ছি। লাইভ স্ক্রিন স্টার্ট করবে, কিছুক্ষণ টাইম লাগবে। দেখুন স্ক্রিনও চলে আসছে, আপনারা দেখুন আমার মোবাইলের স্ক্রিনও কিন্তু এরকমই আছে। আমি যদি স্ক্রিনটা ধরুন এই পেজটাই চলে যাই, উফ, কি হচ্ছে, আচ্ছা এই পেজটাই ধরুন গেলাম, আমি মিনিমাইজ করি। দেখুন এখানেও কিন্তু আমি যে স্ক্রিন দেখছি সেটাতেও কিন্তু সেইভাবেই দেখতে পাচ্ছি। তাহলে একটা এপিক কি কি করতে পারে, মেসেজ থেকে আরম্ভ করে, মেসেজ দেখাবো না কারণ মোবাইল নাম্বারটা আমার সব চলে আসবে, সেটা আর করছি না। তো এইভাবে কিন্তু উইথ দ্য হেল্প অফ এনি এপিকে টুল আপনারা কিন্তু ফুললি কন্ট্রোল করে নিতে পারবেন এই এপিকে একটা পেলোডের থ্রু দিয়ে। এটা আমি আপনাদেরকে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে করলাম। আমি যদি পাবলিক নেটওয়ার্কের সাথে আমার মেশিনটাকে কানেক্ট করিয়ে দিই এবং সেই এপিকে বানিয়ে যদি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যদি ইনস্টল করেন আপনাদের ফোন, আমি ইউজ করবো এখান থেকে বসে বসে। তো সাবধান, যদি কোনো ফোনে এপিকে আছে সে এপিকেটাকে ইনস্টল করে নিলাম, যা যা ওখান থেকে বললো সবকিছু। এখন সবচেয়ে বেশি ফ্রড ওইভাবে হচ্ছে। এখন যত ফ্রড হচ্ছে সব ওই ইলেকট্রিক বিলের এপিকে ইনস্টল করেছি স্যার, সব চলে গেছে। আমি তো কোনো ওটিপি শেয়ার করিনি। ওটিপি শেয়ার করার তো দরকার নেই, আপনি তো এপিকেটা ইনস্টল করেছেন। এপিকেটা ইনস্টল করে দিলে আপনার ফোনের ইউপিআই থেকে আরম্ভ করে এ টু জেড সব কিছু অ্যাক্সেস করা যাবে। তো সাবধান, এরকম যদি কোনো এপিকে ফোনে আসে সেই এপিকে গুলোকে ইগনোর করবেন। আর অলওয়েজ চেষ্টা করবেন ফোনে যদি অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস না থাকলেও অসুবিধা নেই, গুগল প্লে প্রোটেক্টকে অবশ্যই কিন্তু মাঝে মাঝে স্ক্যান করে করে দেখবেন এবং গুগল প্লে প্রোটেক্টকে কিন্তু অন করে রাখবেন। তো এটাই ছিল অ্যান্ড্রয়েড হ্যাকিং এর প্র্যাকটিক্যাল পার্ট। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে চলে যাব নেক্সট টপিক। আচ্ছা আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ওকে ওকে, থ্যাংক ইউ। চেষ্টা করলাম অনেকভাবে দুটো মোবাইল দুটো ল্যাপটপ দিয়ে আপনাদেরকে দেখানোর, কারণ এইভাবে ছাড়া প্র্যাকটিক্যালটা দেখানো পসিবল হতো না যদি এইভাবে না দেখাতাম। এবার আসি, এইভাবে প্র্যাকটিক্যালটা আরো দেখাতাম এই জন্য, যদি ইন ফিউচারে অনেকেই মেসেজ করছেন রেকর্ডিং গুলো দেওয়ার জন্য। রেকর্ডিং গুলো দেখুন আমার ওয়েবসাইটটা এখন মেনটেনেন্সে আছে, আমার ওয়েবসাইট যখন অ্যাক্টিভেট হয়ে যাবে আপনি ওয়েবসাইট থেকে কিন্তু এই ডেমো ক্লাসগুলো সব দেখতে পাবেন ফ্রি অফ কস্ট। যখন খুশি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন এই ভিডিওগুলো, কোনো অসুবিধা নেই। কিন্তু যা কিছু করবেন আমি ওখানে ডিসক্লেমারও দিয়ে দেবো, সবকিছুই কিন্তু এডুকেশনাল পারপাস। আপনারা দেখুন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, শিখুন, নিজের মধ্যে অ্যাপ্লাই করুন। এবার আমরা চলে যাব নেক্সট প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে অ্যান্টি ফরেনসিক টেকনিক। আগে সবগুলো করাবো, দেন আমি কোশ্চেন নেব। তো অ্যান্টি ফরেনসিক টেকনিক, এই অ্যান্টি ফরেনসিক টেকনিকটা কি, অ্যান্টি ফরেনসিক টেকনিক কেন, কি জন্য দরকার? অ্যান্টি ফরেনসিক টেকনিকটা কিন্তু পুরোপুরি এটা ফরেনসিক্যালি একটা টপিক। তো প্রথমে অ্যান্টি ফরেনসিকে যাওয়ার আগে, অ্যান্টি ফরেনসিকের প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমাদেরকে এটা ভালো করে জানতে হবে যে অ্যান্টি ফরেনসিকটা কি জিনিস, অ্যান্টি ফরেনসিক কারা ইউজ করে। দেখুন অ্যান্টি ফরেনসিকটা কিন্তু
আমরা কেউ ফরেন্সিক এক্সপার্টরা ইউজ করি না, আমরা এটাকে ডিফিট করার চেষ্টা করি। কিন্তু ডিফিট করার আগে তো আমাকে এটা জানতে হবে যে অ্যাকচুয়াল অ্যান্টি ফরেন্সিক টেকনিকটা কি। একটা ছোট এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, মনে করুন আপনাদের কম্পিউটারে আপনি কি করেছেন, আমি কম্পিউটারের কথাই যদি বলি, কম্পিউটারে আমরা অ্যান্টিভাইরাস কেন ইনস্টল করি? যাতে আমাদের কম্পিউটারে কোনো ভাইরাস এফেক্টেড, আমার কম্পিউটারে যাতে কোনো ভাইরাস এফেক্টেড না হয়, মানে আমাদের কম্পিউটারে যাতে কোনো ভাইরাস না আসে, সেটাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়াল অ্যান্টিভাইরাস সফটওয়্যারটাকে ইউজ করি। মানে ভাইরাসটাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাসকে আমরা ইউজ করি। ঠিক সেই রকম ভাবে ক্রিমিনালরা অ্যান্টি ফরেন্সিক টেকনিকটাকে অ্যাপ্লাই করে। কেন? যাতে ফরেনসিক ওদেরকে ডিটেক্ট করতে না পারে। ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাস, সেরকম ফরেনসিককে প্রোটেক্ট করার জন্য অ্যান্টি ফরেনসিক টেকনিক। কারা ইউজ করে? ক্রিমিনালরা। ধরুন একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, একটা মোবাইল দিয়ে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করলো। ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার পর ও জানে ও ধরা পড়বে। ধরা যখন পড়লো তখন তো ইনভেস্টিগেশন অফিসার ওর মোবাইলটাকে নিয়ে গিয়ে নেবে, কারণ মোবাইলটা থ্রু দিয়ে ক্রাইমটা করেছে। এবার ও কি করলো, চালাকি করে ফোনটাকে পুরোপুরি রিসেট করে দিল। কেন করলো? যাতে ওকে ধরতে না পারে, যদি ধরেও এভিডেন্সের অভাবে যাতে ও বেকসুর খালাস হয়ে যায়, তার জন্য ও কি করলো, ফোনটাকে পুরো ফরম্যাট করে দিল। যাতে আমার কাছে তো কোনো এভিডেন্স নেই, মেন এভিডেন্স তো ফোনটা, ফোনেই তো কিছু নেই, তাহলে আমাকে কি করে ধরবে? এখানেও যে টেকনিকটা অ্যাপ্লাই করলো নিজের অজান্তে, ওটাই কিন্তু অ্যান্টি ফরেন্সিক টেকনিক। অ্যান্টি ফরেন্সিক টেকনিক ক্রিমিনালরা ইউজ করে যাতে ফরেন্সিক ধরতে না পারে। কিন্তু অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট আপনাকে যেমন অ্যান্টি ফরেন্সিকটাও জানতে হবে, সেরকম অ্যান্টি ফরেন্সিক টেকনিকটাকে ডিফিট করার টেকনিকগুলোও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন একটা পেন ড্রাইভে এভিডেন্স ছিল, পেন ড্রাইভটা ডেটা ডিলিট করে দিল, তার মানে ওখানে অ্যান্টি ফরেন্সিক টেকনিক অ্যাপ্লাই করলো। এবার আপনি যদি ফরেন্সিক এক্সপার্ট হন, আপনি কি করলেন, ওটাকে ডিফিট করার জন্য আপনি পেন ড্রাইভটা থেকে ডিলিটেড ডেটাগুলোকে রিকভার করে বের করে দিলেন। তাহলে ওখানে যে ডিলিটেড ডেটা করেছিল, অ্যান্টি ফরেন্সিক টেকনিক অ্যাপ্লাই করেছিল যাতে ওর এভিডেন্স গুলো না পায়, আপনি সেটাকে ডিফিট করে দিলেন। অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট আমাদের রোল হচ্ছে অ্যান্টি ফরেন্সিক টেকনিকে এক্সপার্ট হওয়া নয়, আমাদের এক্সপার্ট হতে হবে অ্যান্টি ফরেন্সিক টেকনিক গুলোকে ডিফিট যাতে আমরা করে দিতে পারি। মানে কেউ যদি ডিলিট ডেটা করে দেয়, তাহলে সেই ডিলিটেড ডেটাগুলোকে আমাদেরকে রিকভার করে নিয়ে আসতে হবে, এটা কিন্তু অ্যান্টি ফরেন্সিক টেকনিক। এবার অ্যান্টি ফরেন্সিক টেকনিকে কিন্তু প্রচুর টপিক আছে, প্রচুর টপিক। কি টপিক? আমি যে অ্যাডভান্স ক্লাস করাই, সেই অ্যাডভান্স ক্লাসে আমি অ্যান্টি ফরেন্সিক টেকনিকের অনেকগুলো টপিক কভার করি। এখানে আমি যদি অ্যান্টি ফরেন্সিক টেকনিক ধরি, এতগুলো জিনিস আছে, টোটাল 9টা জিনিস আছে। 1 2 3 4 5 6 7 8 9। তার মধ্যে আমি আপনাদেরকে একটাই করাবো, এই দুটো করাবো। আপনাদেরকে আমি স্টেগনোগ্রাফিটা একটু করাবো, আর হচ্ছে আপনার এক্সটেনশন মিসম্যাচ। কেন আগে বুঝি। অ্যান্টি ফরেন্সিক টেকনিক আই থিঙ্ক বুঝতে পেরেছেন থিওরি। কমেন্টে বলুন আমাকে যে অ্যান্টি ফরেন্সিক জিনিসটা কি বোঝা গেছে, বিএস অর নো। তাহলে প্র্যাকটিক্যালে যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এবার আমি চলে যাই প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে তো যাব, কিন্তু অ্যান্টি ফরেন্সিক টেকনিক তো বুঝলাম, তাহলে স্টেগনোগ্রাফি যদি করায়, স্টেগনোগ্রাফিটা আবার কি জিনিস? স্টেগনোগ্রাফিটাও কিন্তু অ্যান্টি ফরেন্সিক টেকনিকেরই একটা টেকনিক, ওরই একটা টাইপ, মানে একটা এক্সাম্পল বলতে পারেন। স্টেগনোগ্রাফি কি? স্টেগনোগ্রাফিতে কি করে, যাতে মেন ডেটাটাকে আপনি খুঁজে না পান, সেই জন্য ক্রিমিনালরা কি করে, একটা ডেটার ভেতরে একটা ডেটাকে হাইড করে রেখে দেয়। মানে একটা ডেটার ভেতরে যদি একটা ডেটাকে হাইড করে রাখা হয়, এর ভেতরে যদি বিকে আমি হাইড করে রেখে দিই, তার মানে এটা একটা স্টেগনোগ্রাফি টেকনিক আমি অ্যাপ্লাই করেছি। স্টেগনোগ্রাফি টুলকে বিভিন্নভাবে ভালো কাজেও ব্যবহার করা হয়। যেমন আপনি ধরুন এ আর বি বসে আছে কলকাতাতে, আপনি বসে আছেন বাঁকুড়াতে। বি এর কাছে একটা ডেটা পাঠাতে হবে, একটা ইউজার নেম পাসওয়ার্ড পাঠাতে হবে এবং একটা ইউআরএল পাঠাতে হবে। আপনি ফোনে বলতে পারবেন না, আপনাকে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, কিছুই ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আপনাকে হলে ওর কাছে গিয়ে দিয়ে আসতে হবে, কারণ ওটা প্রচুর কনফিডেন্সিয়াল ডেটা। আপনাকে হলে ওর কাছে গিয়ে দিয়ে আসতে হবে, আর সেই যাওয়ার স্কোপটাও আপনার কাছে নেই। হ্যাঁ, আপনি অন্য কাউকে দিয়ে ডেটাটা পাঠাতে পারেন, সিকে দিয়ে পাঠাতে পারেন, কিন্তু সিকে দিয়ে যে ডেটাটা আপনি পাঠাচ্ছেন পেন ড্রাইভের থ্রু, একটা ইউআরএল আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, আপনি পেন ড্রাইভের মধ্যে ডেটাটা দিয়ে পাঠাবেন। সি যে মাঝখানে গিয়ে ওই ডেটাটা দেখে নেবে না, তার কি মানে আছে?
এখানে আপনি সিকে দিয়েই কাজে লাগাতে পারেন যদি এখানে স্টেগনোগ্রাফি টুলটার ব্যবহার করেন। স্টেগনোগ্রাফি টুল দিয়ে আপনি কি করলেন, একটা ডেটার ভেতরে একটা ডেটাকে আপনি হাইড করে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে দিলেন। এই যে একটা ডেটাকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করা, এটাও কিন্তু অ্যান্টি ফরেনসিক টেকনিক। পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট কেন করছি, যাতে কেউ ওটাকে রিড করতে না পারে। বা আমি যদি কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার পর সেই ডেটাগুলোকে যদি পাসওয়ার্ড দিয়ে আমি প্রোটেক্ট করে রাখি, কেন, যাতে ফরেনসিকে ওই পাসওয়ার্ড দেওয়া আছে বলে যাতে ওটাকে ডিটেক্ট করতে না পারে, সেই জন্য আমি ওটা করলাম। তো ঠিক সেইভাবে এই যে কাজটা এ যখন বিকে ডেটাটা পাঠাচ্ছে সি এর মাধ্যমে, ও কি করে স্টেগনোগ্রাফি টুল দিয়ে এর ভেতরে বিকে হাইড করে দিয়ে ডেটাটা পাঠিয়ে দিল সি এর মাধ্যমে। সি কি করলে ডেটাটা নিয়ে গিয়ে বিকে দিয়ে দিল, আর বি কিভাবে ওটাকে ডিক্রিপ্ট করতে হয়, কিভাবে ওটাকে রিড করতে হয় সেটা বি জানে, বি সেইভাবে ওটাকে রিড করে নিল। তাহলে চলুন স্টেগনোগ্রাফিটাই আগে দেখা যাক। স্টেগনোগ্রাফি অনেক ধরনের আছে, অনেক ধরন। আমি এখানে একটা ধরনই আপনাদেরকে দেখাবো, প্রচুর আছে। যারা আমার লাইভ ক্লাস করে বা অলরেডি করেছে, এখানে এক্সিস্টিং স্টুডেন্ট কিছু থাকতেও পারে, জানি না, হয়তো আছেন। তো ওনারা জানেন স্টেগনোগ্রাফি অনেক ধরনের হয়, স্টেগনোগ্রাফি অনেক ভাবে অ্যাপ্লাই করা যায়। আমি আপনাদেরকে এই টুলটার মাধ্যমে, এক্সিও বলে মানে স্টেগনোগ্রাফি, এই টুলটার মাধ্যমে দেখুন স্টেনোগ্রাফি আর স্টেগনোগ্রাফি কিন্তু আলাদা। স্টেনোরা হচ্ছে শর্ট, মানে শর্টে সবকিছু লেখালেখি করে, ওর আইডিয়া কিছু নেই। স্টেগনোগ্রাফি, আমি এখন যে টপিকটা নিয়ে বলছি এটা হচ্ছে স্টেগনোগ্রাফি, নট স্টেনোগ্রাফি। তো এখানে কি করব, প্রথমে আমি একটা মেসেজ তৈরি করলাম। ধরুন আমি একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করবো না, আমি একটা মেসেজ লিখলাম msg.txt, একটা মেসেজ আমি তৈরি করলাম, এর মধ্যে লিখে দিলাম, সন্দীপন, সেভ, msg টেক্সট একটা সেভ করে দিলাম আমি, সন্দীপন লেখা আছে। এবার একটা আমাকে ইমেজ আমার লাগবে। এবার এই টুলটাতে আমার বিএমপি ইমেজ লাগে, বিট ম্যাপ ইমেজ লাগে। মানে বিট ম্যাপ ইমেজের ভেতরে আমি টেক্সট ফাইলকে হাইড করতে পারি এই টুলটার মাধ্যমে। কিভাবে করবো, আমি ধরুন একটা স্নিপিং টুল দিয়ে আমি একটা ইমেজ বানিয়ে নিই। আমি এখানে স্নিপিং টুল ইউজ করছি, স্নিপিং টুল ইউজ করে আমি একটা স্নিপ করে নিলাম। এটাকে আমি, এই ইমেজটাকে ধরুন আমি ডেস্কটপে সেভ করছি, ডেস্কটপে এ দিয়ে সেভ করে দিলাম, আমি জেপিজি ফাইলে সেভ করলাম, এটা ডেস্কটপ। এই ছবিটা আমি সেভ করেছি ডেস্কটপে, এটা একটা জেপিজি ইমেজ। কিন্তু এই ইমেজটাকে প্রথমে আমাকে বিট ম্যাপ ইমেজে কনভার্ট করতে হবে। বিট ম্যাপ ইমেজে কনভার্ট করার জন্য রাইট ক্লিক, ওপেন উইথ পেন্ট, দেন আমি ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে বিট ম্যাপ ইমেজে আমি সেভ করি, বিট ম্যাপ ইমেজ বিএমপি, দেন ডেস্কটপ, বিএমপি, ডেস্কটপে সেভ করে দিলাম। এই যে বিএমপি, আমার আগের ছবিটা আমি ডিলিট করে দিলাম, এটা বিএমপি ফাইল আছে, ডবল ক্লিক করলাম, দেখুন ওপেন হয়ে যাচ্ছে। এরপর আমি কি করলাম, স্টেগনোগ্রাফিটা অ্যাপ্লাই করবে। এই ইমেজ ফাইলটার ভেতরে এই মেসেজ ফাইলটাকে আমি হাইড করব। কিভাবে করব, অ্যাড ফাইলস ক্লিক করলাম, লোড টার্গেট ফাইল, আমি এখানে কি করলাম, বিএমপিটা নিলাম, বিএমপিটা নিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এবার আমি টেক্সট ফাইলটাকে এখানে অ্যাড করে দিলাম। টেক্সট ফাইল হচ্ছে মেসেজ, ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, নাহলে আমি অ্যাড ফাইল করছি, আসছে না। ডেস্কটপে গিয়ে আমার মেসেজ এমএসজি, ওপেন, দেন নেক্সট। এখানে চাইলে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করতে পারি, আমি পাসওয়ার্ড দিচ্ছি না, পাসওয়ার্ড ছাড়াই করছি। পাসওয়ার্ড ছাড়াই হলে আপনার এক্সট্রাক্ট করার সময় কিন্তু পাসওয়ার্ড লাগবে না, আর যদি পাসওয়ার্ড দিয়ে করেন তাহলে এক্সট্রাক্ট করার সময় কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। আমি নেক্সট করে পাসওয়ার্ড দিলাম না। নতুন ইমেজ ফাইল তৈরি হবে একটা, এখানে আমি বিবিবি করলাম, ডেস্কটপ সেভ করলাম, ফিনিশ, কেটে দিলাম। দেখুন বিবিবি ইমেজ। আমি এবারে মেসেজ ফাইলটাও ডিলিট করে দিলাম, বিএমপিটাকেও ডিলিট করে দিলাম। এটা আমার নতুন ফাইল bbb.bmp। এর ভেতরে এর যদি রাইট ক্লিক করে আমি প্রপার্টিজ চেক করতে চাই, কোনো জায়গাতে কিন্তু আপনি কিছুই পাবেন না। কিন্তু এটা ডিটেকশন টুলও আছে, ডিটেক্ট করা যায় এগুলো, আমার কাছে ডিটেকশন টুলও আছে। তো এই যে এটা স্টেগনোগ্রাফি আছে কি না,
স্টেগনোগ্রাফি কিভাবে দেখব, কিভাবে এটাকে এক্সট্রাক্ট করব? ধরুন আপনি বুঝে গেছেন যে এটার মধ্যে স্টেগনোগ্রাফি আছে, অ্যাপ্লাই করা হয়েছে, কিভাবে ডেটাটাকে এক্সট্রাক্ট করবেন? এক্সট্রাক্ট করার জন্য আপনাকে কি করতে হবে? আমি যেহেতু এই টুলটা দিয়ে করেছি, এই টুলটা দিয়ে আমাকে করতে হবে এক্সট্রাক্ট ফাইল। তাহলে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, লোড সোর্স, আমার বিবিবি ইমেজটার মধ্যে আমি স্টেগনোগ্রাফি অ্যাপ্লাই করেছি, ওপেন, দেন নেক্সট। দেখুন টেক্সট ফাইলটার মধ্যে দেখাচ্ছে। এবার যদি এক্সট্রাক্ট ফাইল করি, এটাকে আমাকে ডেস্কটপে আবার সেভ করতে বলছে, আমি এমএমএম দিয়ে সেভ করে দিলাম, ডেস্কটপ সেভ, ওকে, ফিনিশ। এবার দেখুন এমএম দিয়ে এটা যদি ওপেন করি, দেখুন সন্দীপন ফাইলটা চলে আসছে। এখানে কি করলাম, একটা ফাইলের ভেতরে একটা ফাইলকে আমরা হাইড করে দিলাম। কেন হাইড করলাম? এটা ক্রিমিনালরাই করে, কারণ ডেটাটাকে হাইড করার জন্য, যাতে ওরা যে কাজগুলো করছে সেগুলো যাতে ধরতে না পারে, কেউ কেউ বুঝতে না পারে ওদের ফাইলগুলোর ভেতরে কোনো হিডেন ডেটা আছে বলে, সেটার জন্য ওরা কি করে, স্টেগনোগ্রাফি অ্যাপ্লাই করে দেয়। এবার অনেকে কি করে, আরো একটা টেকনিক অ্যাপ্লাই করে, এটা তো একটা টেকনিক হলো, এক্সটেনশন চেঞ্জ করে দেয়। এক্সটেনশন চেঞ্জ, সাপোজ আমি একটা টেক্সট ফাইল বানালাম, আমি একটা টেক্সট ফাইল এমএসজি টেক্সট ফাইল বানালাম, এটাকে জাস্ট ওপেন করলাম, এখানে আমি আমার নেমটাই লিখে দিলাম সন্দীপন চৌধুরী, ফাইলে গিয়ে সেভ, এটা নেই, কেটে দিলাম, মেসেজ আমার সেভ করে দিলাম, এমএমএম, এই এমএসজি, এটা একটা মেসেজ ফাইল, সন্দীপন চৌধুরী এর মধ্যে লেখা আছে। আমি এবার কি করলাম, এর এক্সটেনশনটাকে মিসম্যাচ করিয়ে দিলাম। এবার ধরুন এই মেসেজটা যদি থাকে, যে কেউ ক্লিক করে দেখে নিতে পারবে, কিন্তু এটা যদি আমি এক্সটেনশনটাকে মিসম্যাচ করিয়ে দিই, এক্সটেনশনটাকে আমি কি করলাম, রিনেম করে, আমার এক্সটেনশনটাকে শো করানো আছে, আমি এখানে কি করলাম, এক্সটেনশনটাকে পিএনজি করে দিলাম, রাইট ক্লিক করলাম, ইয়েস। এটা ইমেজ ফাইল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইমেজ ফাইল নয়, এটা একটা টেক্সট ফাইল। এটাকে যখন কেউ রিড করতে যাবে কিছুই দেখতে পাবে না, যাতে কেউ কিছু বুঝতে না পারে, সেই জন্য আমি কি করলাম, এক্সটেনশনটাকে মিসম্যাচ করিয়ে দিলাম। এই এক্সটেনশন মিসম্যাচটাও কিন্তু আমাদের একটা স্টেগনোগ্রাফি টেকনিকের মধ্যে চলে আসছে। আচ্ছা, আমার ভয়েস পাওয়া যাচ্ছে? একটু কাইন্ডলি আরেকবার কনফার্ম করবেন কেউ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমি কি করলাম, একটা ইমেজের এক্সটেনশন, সরি টেক্সট ফাইলের এক্সটেনশন আমি চেঞ্জ করে দিলাম, যাতে কেউ ধরতে না পারে। এটা এক্সটেনশন, অ্যাকচুয়াল এক্সটেনশন যদি কেউ ধরতে না পারে, কখনোই কিন্তু এটাকে আইডেন্টিফাই করা সম্ভব নয়। এবার আপনি যদি অ্যাকচুয়াল এক্সটেনশনটা খুঁজে পেয়ে যান, তাহলে কিন্তু কি করতে পারবেন, আপনি আরামসে এই ফাইলের এক্সটেনশনটা, যদি অ্যাকচুয়ালটা ধরুন টেক্সট ফাইল জেনে গেলেন, তাহলে আপনি টেক্সট করে দিলে তো অটোমেটিক এর মধ্যে কি আছে আপনি রিড করতে পারবেন। কিন্তু এক্সটেনশনটা তো আপনাকে দেখতে হবে, জানতে হবে, সেটা কিভাবে করবেন? সেটার জন্য আমি এখানে একটা প্রফেশনাল টুল আমি ইউজ করব, কিন্তু প্রফেশনাল টুলটা আমার এই ল্যাপটপটাতে নেই। এটার জন্য আমি কি করবো, এটাকে কপি করে নিয়ে চলে যাই, পেন ড্রাইভে নিলাম, পেস্ট। এই পেন ড্রাইভটা আমি নিয়ে চলে যাচ্ছি আমার অন্য ল্যাপটপটাতে। আগে আমি এক কাজ করি, এটাকে আমি কানেক্ট করিয়ে নিই, ল্যাপটপটাকে কানেক্ট করে নিই। আচ্ছা, এখানে আমি প্র্যাকটিক্যালটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি পেন ড্রাইভটা কানেক্ট করছি, এখন পেন ড্রাইভেতে নেই কানেক্ট করা। কারণ কি, এখানে এক্সটেনশন মিসম্যাচ, ওটা আমরা চেক করব। ইউএসবি ড্রাইভ, msg.png, msg.png, এটাকে অ্যাকচুয়ালি টেক্সট ফাইল আমি পিএনজি করে দিয়েছিলাম। তো এটাকেই আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এটার জন্য আমি ওএস ফরেনসিক ইউজ করব। দেন ইয়েস, ওএস ফরেনসিকটাকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি ফরেনসিক সিস্টেম মানে সফটওয়্যারগুলোর প্রচুর লোড, প্রচুর মানে র্যাম প্রসেস করে, ওই জন্য দুটো ল্যাপটপে মিক্স, হাফ হাফ করা আছে। তো এবার আমি চলে যাব এখানে মিসম্যাচ ফাইল সার্চ,
মিসম্যাচ ফাইল সার্চে যাওয়ার পর আমি এখান থেকে যে ড্রাইভটা আছে, এখানে আমার ইউএসবি ড্রাইভ ছিল আই আমি ওকে করে দিলাম। দেন আমি সার্চ করব যের মধ্যে কোনো মিসম্যাচ আছে কিনা। দেখুন আমার যে এমএসজি পিএনজি ছিল ওটা বলছে মিসম্যাচের মধ্যে আসছে, এর এক্সটেনশন মিসম্যাচ আছে। এক্সটেনশন মিসম্যাচ দেখিয়ে দিচ্ছে, দেখুন অ্যাসকি টেক্সট, মানে এর ফাইলটা পিএনজি নয়, অ্যাকচুয়াল হচ্ছে টেক্সট ফাইল, ওটাকে আমি পিএনজি করে দিয়েছি। তাহলে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে অ্যাসকি টেক্সট। তাহলে আমি যদি এবার আমি জেনে গেলাম যে ওটা টেক্সট ফাইল, এবার আমি কি করলাম, এটাকে বন্ধ করে দিয়ে ক্লোজ করে দিয়ে আমি যদি ওটাকে আবার টেক্সট ফাইল করে দিই, ছোট ছোট জিনিস কিন্তু এগুলোও কিন্তু করা যায় না। টিএক্সটি দেন বাইরে ক্লিক করে দিলাম, ইয়েস। এবার আবার কিন্তু আমি ওটাকে রিড করতে পারবো, ওর মধ্যে সন্দীপন আছে, সন্দীপন চৌধুরী লেখা আছে, সেটাই দেখতে পাবো, সন্দীপন চৌধুরী। তো এইভাবে কিন্তু এক্সটেনশন মিসম্যাচ রিলেটেড ডেটাগুলো কিন্তু আপনারা কি করতে পারবেন, আপনারা রিড করতে পারবেন। এই এক্সটেনশন মিসম্যাচের যে প্র্যাকটিক্যাল, এটাও কিন্তু আপনার একটা ফরেনসিক টেকনিক। এক্সটেনশন মিসম্যাচের মধ্যে, এক্সটেনশন মিসম্যাচ বলছি, ফরেনসিকে আরো অনেক টপিক রয়েছে অ্যান্টি ফরেনসিক টেকনিকে। তো অ্যান্টি ফরেনসিক টেকনিকে আপনাদেরকে আমি দুটো জিনিস দেখালাম, একটা হচ্ছে স্টেগনোগ্রাফি আর একটা হচ্ছে এক্সটেনশন মিসম্যাচ। তো এটাই ছিল আজকে ডে 3-র প্র্যাকটিক্যাল। ডে 3-র যতগুলো টপিক কভার করার কথা ছিল সমস্ত টপিকগুলোই আমি কভার করলাম। এবার আমাকে অনেকে মেসেজও করছে, আমি আপনাদেরকে একটু বলেও দেব, কারণ অনেকে বলেওছে যে স্যার আপনার যে অ্যাডভান্স কোর্স আপনি করান সেটার সম্পর্কে একটু বলে দিই, দেন আপনাদের যা প্রশ্ন আছে সেগুলো তো করবেনই, কারণ আমার টাইম একটু বাড়ানোই আছে আজকে। দেখুন, যারা ফরেনসিকের মানে ফরেনসিক নিয়ে স্টাডি করছেন বা ফরেনসিকে পড়াশোনা করতে চান, মানে ডিজিটাল ফরেনসিকের উপর যারা কাজ করতে চান, আমি তাদের জন্যই একটা অ্যাডভান্স কোর্স তৈরি করেছি। এটা একটু মডিফিকেশন আছে, সেটা হচ্ছে ফরেনসিক সাইবার সিকিউরিটি কিন্তু পুরো আলাদা আলাদা টপিক। মানে যারা ফরেনসিক নিয়ে স্টাডি করে তাদের তাদের আলাদা টপিক, এবং যারা সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়াশোনা করে শুধু সাইবার সিকিউরিটিটা দেখে তাদের কিন্তু আলাদা টপিক। কিন্তু আমরা যদি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে যাই, আমাদেরকে কিন্তু দুটো জিনিসই জানতে হবে। আমার শুধু সাইবার সিকিউরিটি এক্সপার্ট হলে কিন্তু হবে না। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদেরকে একদম সিকিউরিটি এক্সপার্ট যদি হতে হয়, তাহলে আমাদেরকে সাইবার সিকিউরিটিটাও যেমন ভালো করে শিখতে হবে, সেরকম ডিজিটাল ফরেনসিকটাও কিন্তু ভালো করে শিখতে হবে, কারণ ডিজিটাল ফরেনসিক ছাড়া আর কিন্তু ইন ফিউচার কিন্তু চলবে না। আজকে অত মানে নেই, মানে রিসোর্স অত নেই, ডিজিটাল ফরেনসিকের লোকজন এখনো কিন্তু শর্টেজ আছে, নেই, অত লোক জানে না ডিজিটাল ফরেনসিকের কনসেপ্ট, সবাই সাইবার সিকিউরিটির ওপর দৌড়াচ্ছে। ডিজিটাল ফরেনসিকটাতে কিন্তু ততটা জ্ঞান ততটা নেই। কিন্তু আপনি যদি একজন সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে দুটোতেই এক্সপার্ট হতে হবে, মানে ডিজিটাল ফরেনসিকও এক্সপার্ট হতে হবে এবং সাইবার সিকিউরিটি দুটোতেই কিন্তু এক্সপার্ট হতে হবে। আর সেই জন্যই মডিফিকেশন করে আমি নর্মালি ফরেনসিক প্রফেশনাল যে কোর্স আমি করাই, ফরেনসিকেরটা আমি আলাদা করাই এবং সাইবার সিকিউরিটি আলাদা করাই। অলরেডি 5টা ব্যাচ আমার অ্যাক্টিভ হয়ে গেছে, আমি শুধুমাত্র একটা ব্যাচই আমি চালু করব। কিন্তু এখানে যেহেতু আমার এই ল্যাবটা, আমি যে ওয়েবিনারটা করালাম, এটা সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেনসিক দুটো মিলিয়ে যেহেতু করালাম, আর সেই হিসেবেই আমি ফরেনসিকের সাথে আপনার সাইবার সিকিউরিটিটাকেও অ্যাড করে একটা প্রফেশনাল আমি সিলেবাস বানিয়েছি, যাতে সাইবার সিকিউরিটির বেসিক দিকটাও যেমন থাকবে আর ফরেনসিকের তো পুরো অ্যাডভান্স কোর্সটা পুরো থাকছে। এই কোর্সটা একটু ছোট করে বলে দিই, প্লাস আজকে একটা বেনিফিটও আপনাদেরকে আমি দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অবশ্যই বলবেন। তো এই যে কম্পিউটার হ্যাকিং ফরেনসিক ইনভেস্টিগেটর, এটা হচ্ছে পুরোপুরি ইসি কাউন্সিল যে সিলেবাস ফলো করে, ইসি কাউন্সিল যেখান থেকে আমি গ্লোবাল সার্টিফাইড, যে সার্টিফিকেশন আমার আছে, ইসি কাউন্সিল যেটা ফলো করে সেই রুলস ফলো করে, তার সাথে আমি অনেক এক্সট্রা অ্যাড করছি। যেমন মডিউল 1 এটা পুরোটা থিওরি এবং ল্যাব সেটআপের পোর্শন আছে, নেটওয়ার্কের কনসেপ্ট যাবতীয় আমাদের থিওরি যে জিনিসগুলো লাগবে, লিগ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড সমস্ত কিছু আপনার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, মানে এখান থেকে আপনি থিওরিটা কমপ্লিট করতে পারবেন। এরপর মডিউল 2, কারণ এই সিলেবাসটাকে নিয়ে আমি যদি আলোচনা করি এমনিতেই অনেক টাইম চলে যাবে, তো আমি জাস্ট ছোট করে বলছি, এর মধ্যে পুরো থিওরিটিক্যাল ব্যাপারগুলো পুরোটা এর মধ্যে থাকছে, মানে বেসিক যেটা লাগবে, নাহলে আপনি ফরেনসিক এন্ট্রি নিতে পারবেন সেটা তো থাকছেই। দেন মডিউল টু থেকে কিন্তু পুরোটা প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো কিন্তু স্টার্ট হয়ে যাবে। এর মধ্যে কি থাকছে, ইন্ট্রোডাকশন অফ কম্পিউটার ফরেনসিক অ্যান্ড ডিজিটাল ফরেনসিক।
এর মধ্যে ডেটাকে রিকভার কিভাবে করব, হ্যাশ জেনারেট কিভাবে করব, চেকসামের কি প্রয়োজনীয়তাটা আছে, কিভাবে ওটাকে চেকসাম জেনারেট করব, ফাইল ভিউয়ারের কনসেপ্ট কি আছে, ফাইলকে আমরা কিভাবে ভিউ করব, বিভিন্ন ফরম্যাটের ফাইলকে ভিউ করার জন্য ডবল ক্লিক করে দিয়ে ফরেনসিকের ভাষায় একটা ফাইলকে যখন আমরা অ্যানালিসিস করব, ডবল ক্লিক করে রিড করাটা আমাদের ফরেনসিকের ভাষায় ওইভাবে ফাইল রিড করা যায় না। একটা ফাইলকে যদি এক্সটেনশনটা যদি ভুলভাল থাকে, সেটাকে যদি আমরা ভুলভাল সফটওয়্যার মানে ভুল সফটওয়্যার দিয়ে ওপেন করে ফেলি, তাহলে সেই ফাইলটা কিন্তু করাপ্টেড হয়ে যেতে পারে, এবং অনেক এভিডেন্সিয়ারি ভ্যালু যদি ওর খুব বেশি থাকে, সেটা আপনি কিন্তু নিজেই কিন্তু নষ্ট করে দিতে পারেন। তো ফাইলকে কিভাবে রিড করব, সেই সমস্ত পুরোটাই, এই যে 6টা ল্যাব আছে, 6টাই কিন্তু ল্যাব। ইমেজ করে কিভাবে ক্রিয়েট করব, এই পুরো ডিটেলস রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয়, এই পার্টটা আমার এই জায়গাতে থাকছে। দেন আসছি মডিউল 3। মডিউল 3তে কি, মডিউল 3তে দেখুন আমি যে ফরেনসিক করাবো, এখানে ম্যাক, লিনাক্স, উইন্ডোজ সবই থাকবে। এখানে লিনাক্সের ইমেজ ফাইল, একটা ইমেজ ফাইল ধরুন আপনি লিনাক্সের ক্রিয়েট করেছেন, ইমেজ ফাইল কিভাবে ক্রিয়েট করবেন সেগুলো তো এই পার্টে আসছেই, সেটা লিনাক্সের ইমেজ হোক, উইন্ডোজের ইমেজ হোক, ম্যাকের ইমেজ হোক। তো ইমেজ ফাইলগুলোকে ক্রিয়েট করার পর সেই লিনাক্সের ইমেজকে কিভাবে অ্যানালিসিস করবেন, উইন্ডোজের ইমেজ ফাইলকে কিভাবে অ্যানালিসিস করবেন, সেখান থেকে প্রফেশনালি ডেটা রিকভার কিভাবে করবেন, সেই পোর্শনটা আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হার্ড ডিস্ক অ্যান্ড ফাইল সিস্টেমের মধ্যে থাকছে। দেন মডিউল 4, মডিউল 4 হচ্ছে ডেটা অ্যাকুইজিশন অ্যান্ড ডুপ্লিকেশন। এখানে আপনারা এখানে যে ইমেজ বানানো শিখলেন, বা ডুপ্লিকেট তৈরি করা, বা ডেটা অ্যাকুইজিশন করা, ডেটা এক্সট্রাক্ট করা, এখানে কিন্তু আরো কিছু টুল দিয়ে একটু অ্যাডভান্স লেভেল, এখানে এগুলো তো অ্যাডভান্স লেভেলের আছেই, আরো কিছু ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করে অন্যভাবে আমরা কিন্তু সেই ইমেজ তৈরি করা এগুলো কিন্তু শিখবো। মডিউল 4, এখানে মেন কাজ আমরা এখানে কিছু টপিক এখানে শিখছি। দেন মডিউল 4-এ আমরা একটু অন্যভাবে ওই কাজগুলোকে একটু অন্যভাবে, কারণ আপনি ফরেনসিকে একটা টুলে এক্সপার্ট হলে আপনাকে এক্সপার্ট বলবে না, আপনাকে মাল্টিপল টুলে যদি আপনি এক্সপার্ট হন তবেই আপনি একজন এক্সপার্ট। আপনি আজকে ফরেনসিকের ডিমান্ড এত বেশি, ব্যাংকিং সেক্টরে ফরেনসিকের প্রচুর রিকোয়ারমেন্ট, মানে সরি রিক্রুটমেন্ট হচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট প্রচুর বাড়ছে। আপনি প্রাইভেট সেক্টর থেকে আমার কাছে কিছু টিসিএস, ক্যাপজেমিনি বা কিছু প্রাইভেট লোকজন আমার কাছে ট্রেনিং করে, পার্সোনাল করে, কারণ তাদের কিছু রাতের দিকে ক্লাস করাই আমি। তো ওরাও এখন শিফট হতে চাইছে ব্যাংকিং সেক্টরে বা ডিজিটাল ফরেনসিক এই ফিল্ডগুলোতে, কারণ ওরাও জানে ইন ফিউচার কিন্তু ডিজিটাল ফরেনসিকের ওপরই কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই পার্টটাতে ডুপ্লিকেশন এবং ডেটা অ্যাকুইজিশন কিছু অন্যভাবে কিভাবে করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখবো, বা একটা ইমেজ ফাইলকে কিভাবে একটা বুটেবল সিস্টেম বানিয়ে ফেলবো। মানে আমি ধরুন আমার মেশিনটার একটা ইমেজ ফাইল যদি আপনি বানিয়ে নেন, ইন ফিউচারে ইমেজ ফাইলটা দিয়ে কিন্তু আমার মেশিনটাকে আপনি যেমন ভাবে চালাচ্ছেন ঠিক সেইভাবেই কিন্তু চালাতে পারবেন। সেগুলো কিভাবে করব সেগুলো কিন্তু আমরা মডিউল 4-এ শিখবো। দেন মডিউল 5টা তো আপনাদের বলার কিছু নেই, অ্যান্টি ফরেনসিক আপনারা শিখলেন, জানলেন, টপিকটা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু 9 ধরনের অ্যান্টি ফরেনসিক টেকনিক আমরা শিখবো। বিভিন্নভাবে যে ক্রিমিনালরা বিভিন্নভাবে আপনার অ্যান্টি ফরেনসিক টেকনিক অ্যাপ্লাই করে দেয়, এবং সেগুলোকে আমরা অ্যাজ এ ফরেনসিক এক্সপার্ট কিভাবে ডিফিট করব সেগুলো হচ্ছে আমাদের কাজ, এবং সেটাকে কিভাবে করব সেই কাজটা এইভাবে এইখানে 9টা ল্যাব আমরা শিখবো এই মডিউলটাতে। দেন উইন্ডোজ ফরেনসিক, এখানে আপনাদের আমি দেখালাম ওএস ফরেনসিকটাকে মাঝে মাঝে ওপেন করছিলাম। একজন জিজ্ঞাসা করছেন যে কোর্স পিরিয়ড কত, আমি বেশি দিনের পিরিয়ড নয়, আমি সব বলবো, আমি একটু ডিটেলস একটু ওয়েট করুন, আমি সব বলে দিচ্ছি। উইন্ডোজ ফরেনসিকের মধ্যে ওএস ফরেনসিক যেটা দেখলেন, সেই ওএস ফরেনসিকের কনসেপ্ট, একটা উইন্ডোজ মেশিনকে যতভাবে ফরেনসিক করতে হয় সব A to Z কিন্তু এর মধ্যে শিখবেন। প্রফেশনাল টুল যত কিছু। আর একটা কথা, আপনি যে কোনো অর্গানাইজেশন থেকে ট্রেনিং করতে পারেন, তারা কেউ টুল প্রোভাইড করে না। আমি যেগুলো টুলগুলো প্রোভাইড করব সেগুলো প্রত্যেকটা টুলকে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন। পেড টুলগুলোকেও আমি এমন টুল আপনাদেরকে প্রোভাইড করব, সেই টুলগুলোকে আপনি যতদিন খুশি প্র্যাকটিস করতে পারবেন, আনলিমিটেড টাইম, কিন্তু সব পেড টুল। কিন্তু কিভাবে দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আমি আপনাদেরকে প্রোভাইড করব, আপনারা প্র্যাকটিস কিন্তু করতে পারবেন। দেন লিনাক্স অ্যান্ড ম্যাক ফরেনসিক, শুধু উইন্ডোজ ফরেনসিক শিখলে তো হবে না, আমাদেরকে লিনাক্সও জানতে হবে, ম্যাক ফরেনসিকটাও শিখতে হবে। সেই জিনিসটাও ফুললি কভার থাকছে মডিউল নাম্বার 7। দেন নেটওয়ার্ক ফরেনসিক এইখানটাতে যারা এসওসি নিয়ে কাজ করে, শকের ওপর যারা কাজ করে, এখানে নেটওয়ার্ক, আমরা ফরেনসিক করলে শুধু মোবাইল আর ওই ল্যাপটপ আর কম্পিউটার এগুলোতে ফরেনসিক করলে হবে না, একটা নেটওয়ার্ক ডিভাইসেও কেউ ফরেনসিক করার দরকার হতে পারে।
বা আমাদের সার্ভার হ্যাক হয়ে গেল, কোনো একটা সার্ভার, সেই সার্ভারেরটা যে হ্যাক হয়ে গেল, সেখান থেকে কিভাবে আমরা যে প্রাইম অ্যাকিউজড তার কাছ অব্দি কিভাবে যাব, সেগুলো যাওয়ার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কোম্পানি স্টুডেন্ট, যারা কোম্পানিতে চাকরি করতে চায়, বা যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চায়, বা যারা শক নিয়ে কাজ করতে চায়, এবং যারা এসআইএম নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য কিন্তু এই মডিউল 8টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডিউল 8 এবং মডিউল 9, যে ওয়েব অ্যাটাক গুলো হয়, ওয়েব অ্যাটাক হলে সেখান থেকে ডেটা কিভাবে এক্সট্রাক্ট করব, সেই সমস্ত কিছু কিন্তু এই 8 আর 9 মডিউলের মধ্যে থাকছে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাটাক টেকনিককে কিভাবে অ্যানালিসিস করব, সেই সমস্ত কিছু, অ্যাটাক হয়ে গেলে তারপর কি করবো, অ্যাকচুয়ালি ইনসিডেন্ট রেসপন্স টিমের যা কাজ, সেই কাজগুলো কিন্তু আমরা মডিউল 8 এবং মডিউল 9-এ শিখবো। আর আমি যেমন ভাবে আপনাদেরকে ওয়েবিনার করালাম, আমি ঠিক সেইভাবেই কিন্তু ক্লাসগুলোরও করানোর চেষ্টা করি ইজি ভাবে। এখানে দেখুন 3 দিনের ক্লাসে ওই ছোট টাইমের মধ্যে আমি যতটা পেরেছি আপনাদেরকে বোঝানোর, যখন আপনারা পার্সোনালি ক্লাস করবেন তখন সেখানে কিন্তু আরো ডিটেলস লেভেলের কিন্তু পাবেন। এবার মডিউল 10 হচ্ছে ডার্ক ওয়েব ফরেন্সিক। যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার পর আমরা ডেটা কিছু পাই না, কিন্তু ডার্ক ওয়েবকেও ফরেন্সিক করা যায়। আপনি যদি ডার্ক ওয়েব অ্যাক্সেস করেন, ডার্ক ওয়েব অ্যাক্সেস করার পর কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যায় না নর্মালি, কিন্তু যদি ফরেনসিকটা আপনি ভালো করে জানেন, তাহলে কেউ যদি ডার্ক ওয়েব অ্যাক্সেস করে কি কাজ করেছে না করেছে, তারও কিন্তু আর্টিফ্যাক্ট আমরা ফাইন্ড আউট করতে পারবো উইথ দ্য হেল্প অফ ফরেনসিক টেকনিক, মানে ডিজিটাল ফরেনসিক টেকনিক। দেখুন ফরেনসিকের দুটো দিক আছে, মেডিকেল ফরেনসিক আর একটা ডিজিটাল ফরেনসিক। মেডিকেল ফরেনসিকের কিন্তু এগুলো ব্যাপার নয়, এগুলো সব কিন্তু ডিজিটাল ফরেনসিকের ব্যাপার, মানে কম্পিউটার রিলেটেড যেগুলো, মোবাইল রিলেটেড যেগুলো, বা নেটওয়ার্ক রিলেটেড, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। দেন ডেটাবেস ফরেনসিক, আমাদের সবকিছুই ডেটা নিয়ে কাজকর্ম করি। আজকে আমি আধার কার্ড ক্রিয়েট করবো, তাতেও আমাকে কিছু ডেটা প্রোভাইড করতে হবে, দেন আমাকে আধার কার্ডটা দেবে। আবার ইন ফিউচার আধার কার্ড যদি ডাউনলোড করতে চাই, আমরা কিন্তু আধারের সাইট থেকে ডাউনলোডও করতে পারছি। এই সমস্ত কিছুই কিন্তু ডেটাবেসে গিয়ে স্টোর হচ্ছে, কিন্তু সেই ডেটাগুলো যদি লিক হয়ে যায়, তাহলে সেই ডেটাবেসকে কে আপনার হ্যাক করলো বা কারা করলো, সেগুলো করার জন্য আমাদের কিন্তু ডেটাবেস ফরেনসিকটাও জানতে হবে, যে কম্পিউটার সার্ভারে যেখানে ডেটাগুলো স্টোর হয় সেটাকে কিভাবে ফরেনসিক করব। দেখুন শব্দগুলো যদি কঠিন লাগেও আপনাদের, অনেকের মনে হতে পারে যে স্যার এগুলোর তো ফিল্ড আমি নয়, কিন্তু আমরা করতে পারবো। দেখুন আপনাদেরকে 100% বলছি, যারা আর্টস থেকে আছে, কিছু টেকনিক্যাল নলেজ জিরো, আমি জিরো থেকে স্টার্ট করি, সবাই কিন্তু করতে পারবেন, মানে ক্লাসের শেষে। মানে আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনারা কোর্সে এনরোল করুন, আমার কোর্স এত হাই রেটেডও নয়। যদি আপনারা ফরেনসিকের ক্লাস কেউ করে থাকেন এখানে কারোর থেকে, 30,000-এর নিচে কোনো ইনস্টিটিউট শুধু ক্লাসটা করায়, 30 থেকে 40, সার্টিফিকেট তো ছেড়েই দিন, সার্টিফিকেট নিয়ে হলে আপনার 60 থেকে 70 অব্দি চলে যাবে। কিন্তু শেষে আমি বলবো সবকিছু 30,000 বা এত কিছু আপনাদেরকে কিছু দিতে হবে না, আমি কত কি নিই সব বলে দেবো আপনাদেরকে। ডেটাবেস ফরেনসিকের পার্ট ওটা গেল। দেন ক্লাউড ফরেনসিক, ক্লাউডে যদি কিছু হয়, কারণ আজকে আমরা ধরুন আমার সিস্টেমের কনফিগারেশন ভালো নয়, সাপোজ ধরুন আমার ল্যাপটপে কনফিগারেশন 32 GB র্যাম আছে, আমার আর দরকার 64 GB র্যাম, আমি তো তখন কি করবো, আমি ক্লাউড থেকে রেন্টে নিয়ে নেবো সিস্টেম, দেন ইন্টারনেটের থ্রু দিয়ে আমি অ্যাক্সেস করব। কিন্তু ক্লাউডে যে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, ক্লাউডে যে সিস্টেমগুলো আছে সেই ক্লাউডের সিস্টেমগুলো যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, তাহলে সেগুলোকে কিভাবে ফরেনসিক করব, সেগুলোকে আমরা কিভাবে ফরেনসিক করব। তো সেগুলোকে ফরেনসিক করার জন্য আমাদেরকে ক্লাউড ফরেনসিকটাও কিন্তু শিখতে হবে। দেখুন আমরা এক্সপার্ট হবো, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট, এটা প্রফেশনাল কোর্স। তাহলে আমাকে কিন্তু এমন ভাবে ফরেনসিকটা শিখতে হবে যাতে ফরেনসিকের কিছু বাদ না থাকে। তাহলে ক্লাউডের পার্টটাও কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। দেন আসছি ইমেল ফরেনসিক। ইমেল যদি কেউ ডিলিট করে দেয়, সেখান থেকে ডিলিটেড ডেটাকে কিভাবে এক্সট্রাক্ট করব। ইমেলকে যতভাবে ইনভেস্টিগেট করা যায়, যতভাবে ফরেনসিক করা যায়, সেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন 13 মডিউলে। দেন ম্যালওয়্যার, আজকে আপনাদেরকে একটা ম্যালওয়্যার বিল্ড করে দেখালাম। সেই ম্যালওয়্যার টাইপের যদি অ্যাটাক হয়, বিভিন্ন টাইপের ম্যালওয়্যার থাকতে পারে। ম্যালওয়্যারকে আমরা কিভাবে স্ট্যাটিক ম্যালওয়্যারকে কিভাবে অ্যানালিসিস করব, বা ডাইনামিক ম্যালওয়্যারকে কিভাবে অ্যানালিসিস করব, সেই জিনিসটাও কিন্তু আমরা এই ম্যালওয়্যার ফরেনসিকের পার্টে অনেকগুলো ডাইনামিক অ্যানালিসিস এবং স্ট্যাটিক অ্যানালিসিস। এবার এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে, একটু বলে দিই ছোট করে। স্ট্যাটিক, আপনাকে একটা ফাইল দেওয়া হলো .apk ফাইল, আপনি সেই ফাইলটাকে ডাউনলোড করে অ্যানালিসিস করছেন, ওটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক, এপিকেটাকে ফোনের মধ্যে রান করিয়ে দিতে হবে, রান করার পরে ওই এপিকেটা আমার ফোনে কি কি ক্ষতি করছে সেগুলোকে অ্যানালিসিস করা, সেটা আপনার ডাইনামিক। দুটোই কিন্তু আপনারা মডিউল 14-এর মধ্যে পেয়ে যাবেন। দেন লাস্ট, যেটাতে সবার ইন্টারেস্ট থাকে, মোবাইল ফরেনসিক।
মোবাইল ফরেনসিক কিভাবে করব, মোবাইল ফরেনসিকের ডেটা এক্সট্রাক্ট কিভাবে করতে হয়, সেই পার্টটা থাকছে আমার এই মোবাইল ফরেনসিকের পার্টে। কারণ মোবাইলে আপনার ডেটা এক্সট্রাকশনেরই পার্ট থাকে, আর কিছু থাকে না। কিন্তু মোবাইলে ডেটা এক্সট্রাক্ট করবো কেন, এক্সট্রাক্ট করার পর আমাদের প্রফিট কি হবে, লাভ কি হবে, কেন ইনভেস্টিগেটররা বা মোবাইলকে এক্সট্রাক্ট করে ফরেনসিক টুল দিয়ে, কেন করে, সেটা ফরেনসিক করলেই বুঝতে পারবেন কেন করে। দেন আইওটি, আইওটি আজকে এসি বলুন, অ্যালেক্সা বলুন, বা স্মার্ট ওয়াচ বলুন, অ্যালেক্সা স্টপ। তো এই যে ধরুন আইওটি ডিভাইস যেগুলো আছে, আইওটি রিলেটেড যে যাবতীয় ডিভাইসকে আমরা ফরেনসিক করব কিভাবে, তার ভেতর থেকে ডেটাকে কিভাবে এক্সট্রাক্ট করব, কিভাবে কি কি করতে হয়। একটা আইওটি ধরুন আপনার বাড়িতে একটা সিসিটিভি আছে, যেটা ওয়াইফাই এর থ্রু দিয়ে কানেক্টেড, আপনি বাড়ির বাইরে গিয়ে ওটাকে অ্যাক্সেস করেন। কেউ ধরুন ওটাকে অ্যাক্সেস করতে শুরু করে দিল আপনার অবর্তমানে, কেউ ভাবে ওটাকে হ্যাক করে অ্যাক্সেস করে নিল। এই টাইপের ইনভেস্টিগেশন গুলোকে কিভাবে করবেন সেটা এই আইওটি ফরেনসিকের মধ্যে আমি শেখাবো। দেন যেটা কোনো অর্গানাইজেশন, আমি 100% লিখে দেবো, কোনো অর্গানাইজেশন এইটা কিন্তু ফরেনসিকের সাথে কেউ করায় না, যেটা আমি করাই। সেটা হচ্ছে কনসেপ্ট অফ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, প্র্যাকটিক্যাল কনসেপ্ট অফ ক্রাইম, কনসেপ্ট অফ সাইবার ক্রাইম, ফ্রড ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, আইপি অ্যানালিসিস কিভাবে করতে হয়, সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, এবং ডিজিটাল ফরেনসিকে কিভাবে আদার্স ইনভেস্টিগেশন গুলোর সাথে কিভাবে কানেক্ট করব, বা আদার ইনভেস্টিগেশনে কিভাবে ডিজিটাল ফরেনসিকটাকে হেল্প নেব, সেটাও কিন্তু এই মডিউলটা আমি আলাদা করে রেখেছি, এটাও কিন্তু থাকছে। প্লাস যারা বলছে যে স্যার ফরেনসিকে তো অনেক কিছু হলো, এর সাথে সাইবার সিকিউরিটি কিছুই করাবেন না, এই জন্য আমি তাদের জন্য আমি এই পার্টটা অ্যাড করেছি নতুন করে, যাতে এথিক্যাল হ্যাকিং পার্টটারও কনসেপ্টটাও কিছুটা ক্লিয়ার হয়ে যায়। এথিক্যাল হ্যাকিং এর হিউজ সিলেবাস, তার মধ্যে থেকে আমি ছোট একটা পার্ট এর মধ্যে ইনক্লুড করেছি ওর সাথেই, সেটা হচ্ছে লিনাক্সের কনসেপ্ট, এথিক্যাল হ্যাকিং এর ইন্ট্রোডাকশন পার্ট, নেটওয়ার্কের ফান্ডামেন্টাল পুরোটা থাকবে, একদম ডিটেলস লেভেলে আমি এখানটা পড়াবো। সেটিং আপ ল্যাব, এটা অলরেডি আমার ফরেনসিকের সময় যখন করাবো অটোমেটিক তার মধ্যেই অলরেডি হয়ে যাবে। দেন ফ্রুট প্রিন্টিং, দেখুন না এথিক্যাল হ্যাকিং এর অনেকগুলো স্টেপ আছে। প্রথমে ফ্রুট প্রিন্টিং আছে, দেন স্ক্যানিং আছে, গেনিং অ্যাক্সেস আছে, মেনটেনিং অ্যাক্সেস আছে, রিপোর্টিং আছে, ডকুমেন্টিং, এই এত মানে ক্লিয়ারিং ট্র্যাক আছে। এই সমস্ত কিছুকে আমি আলাদা আলাদা করে পয়েন্ট আউট করে লিখিনি, এই সমস্ত কিছুই কিন্তু কভার থাকবে। তার মধ্যে ফ্রুট প্রিন্টিং এর আলাদা, এটা একটা আলাদা মডিউল, নেটওয়ার্ক স্ক্যানিং এর একটা আলাদা মডিউল, এনুমারেশনের একটা আলাদা মডিউল, আর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যেটা আছে ভিএপিটি। দেখুন ভিএপিটি তে অনেক কিছু আছে, যেহেতু এটা আমি ফরেনসিকের সাথে অ্যাড করছি, যাতে ফরেনসিকের সাথে সাইবার সিকিউরিটিটাও যাতে কভার হয়, সেই জন্য আমি এখানে ভিএপিটিটাকেও অ্যাড করে দিয়েছি। ভিএপিটির কিছু কনসেপ্ট এখানে এসকিউএল ইনজেকশন, অথেন্টিকেশন বাইপাস কিভাবে হয়, সেশন হাইজ্যাকিং এটসেট্রা আমি এক্সাম্পল দিয়ে রেখেছি। দেন এর সাথে আরো কিছু মডিউল আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে ধরুন কোম্পানিতে যে সমস্ত প্রফেশনাল টুলগুলো অ্যাকিউনেটিক্স, নেসাস কিভাবে ইউজ করে, কিভাবে এগুলো থ্রু দিয়ে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে, সেগুলোও কিন্তু আমি মডিউল 8-এ রেখেছি। দেন মডিউল 9-এ ওয়াইফাই হ্যাকিং কিভাবে হয়, এটা আমি পুরোটা হার্ডওয়্যার টুলের মাধ্যমে করাবো, এটা হার্ডওয়্যার টুলের কাজ হবে। জাস্ট ছোট্ট একটা ডিভাইস আপনাকে পারচেস করতে হবে 250 থেকে 250 থেকে 300 কি 350 টাকার মধ্যে, ওটার থ্রু দিয়েই আমরা এই ওয়াইফাই হ্যাকিংটা শিখবো। দেন মোবাইল ফোনটা তো আপনারা দেখলেনই আজকে, এটা তো থাকছেই। দেন পেনিট্রেশন টেস্টিং অন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ভালনারেবল কিনা, সেটাকে কিভাবে পেনিট্রেশন টেস্টিং করব, সেটা তো থাকছে মডিউল 11-এ। মডিউল 12-এ গুগল হ্যাকিং এবং গুগলকে কিভাবে হ্যাক করব, কিভাবে, এগুলো সব কিন্তু এডুকেশনাল পারপাসে, এবং ডার্ক ওয়েবকে কিভাবে অ্যাক্সেস করব, প্লাস বাগ রিপোর্টিং। কারণ আজকে ফরেনসিক এক্সপার্ট হয়ে সবচেয়ে ডিমান্ডেড যেটা টপিক, যেখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায়, যেটা হচ্ছে বাগ রিপোর্টিং করে। এবার দেখুন আমি কি বললাম, এটা ফরেনসিকের সাথে ইনক্লুড করেছি, বাগ রিপোর্টিং এ আমি আপনাদেরকে একদম এক্সপার্ট বানিয়ে দেবো না এই কোর্সের মধ্যে, তাহলে টাইম প্রচুর লাগবে। কিন্তু কনসেপ্ট এবং কিভাবে করে, সেল স্ক্রিপ্টিং কিভাবে করে, সেটাও কিন্তু আমি কভার করার চেষ্টা করছি, এর মধ্যে কভার করে দেবো। এবার এতে আপনারা কি কি পাবেন, প্রতি উইকে 2টো করে লাইভ ক্লাস, স্যাটারডে সানডে প্রতি উইকে 2টো করে লাইভ ক্লাস, 8 PM থেকে 10 PM, এই টাইম ছাড়া কিন্তু অন্য টাইম আমার আর হবে না। আর অল রিকোয়ার্ড টুল আমি প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস আমার এলএমএস পোর্টালের থ্রু দিয়ে আপনারা দেখতেও পাবেন, এলএমএস পোর্টালের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। ইন ফিউচারে কোনো একটা ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, ওটা থেকে অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন। দেন কোর্স কমপ্লিট করার পর আপনারা সার্টিফিকেটও পাবেন।
দুটো সার্টিফিকেট পাবেন, যেহেতু দুটো কোর্স ইনক্লুডেড থাকছে, একটা ফরেন্সিকের প্রফেশনাল সার্টিফিকেট আর একটা আপনার সাইবার সিকিউরিটি। এবার আমি বলবো না, আপনারা বলুন, এই যে কোর্সটা এত কিছু, দেখুন ডিজিটাল ফরেন্সিক আর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, এই যে সিলেবাস, আমি বলতে পারি ইসি কাউন্সিল কেন কেউ করায় না, কেউ করায় না এই এত বড় সিলেবাস। এবার আপনারা বলুন এই কোর্সটার ফিস কত হওয়া উচিত? আমি প্রত্যেকটা ব্যাচকেই কিন্তু এটা জিজ্ঞাসা করি, কেউ বলুন কত হওয়া উচিত? কারো আইডিয়া নেই? একজন কি লিখেছে, একদম স্যার ঠিক বলেছেন, কলকাতার ইনস্টিটিউট 20,000-এর নিচে কিছু নেই, 25,000, 30, 40। আচ্ছা, অনেকে অনেক কিছু কমেন্ট করছে, একজন লিখছে নো আইডিয়া, নো প্রবলেম। এই এত কিছু সব কিছু করার পর আমি এই কোর্সটার প্রাইস রেখেছি টোটাল 5,499। তার মধ্যে সিট বুকিং অ্যামাউন্ট হচ্ছে 1,000, কারণ আমার 10জন স্টুডেন্ট হয়ে গেলেই আমি ক্লাস স্টার্ট করে দিই। বেশি আমার স্টুডেন্টকে নিয়ে আমি ক্লাস করাইও না, 10জন মিনিমাম হলেই আমি ক্লাস স্টার্ট করে দিই। অনলি কোর্স ফিজ হচ্ছে 5,499। এই 5,499 অনেকে অনেক কিছু বলে, আমার স্টুডেন্টরাও অনেক কিছু বলে, কারণ যখন এটাকে পাঠ করে দিই আরো কমে যায়, কিন্তু এটা যেহেতু অল ইন ওয়ান কোর্স, এই কোর্সটার ফিজ আছে আমার 5,499। যেভাবে আপনারা এই 3 দিন প্র্যাকটিক্যাল করলেন বা ক্লাস করলেন, ঠিক সেইভাবে কিন্তু আমার লাইভ ক্লাসগুলো কিন্তু সেইভাবে আরো ডিটেল লেভেলে পাবেন। তাও চেষ্টা করেছি অনেক কিছু। দেখুন কোর্স পিরিয়ড জিজ্ঞাসা করছেন, কোর্স পিরিয়ড হচ্ছে মিনিমাম 3 মান্থ, 2 ঘন্টা করে ক্লাস করতে হবে, প্র্যাকটিস প্রচুর করতে হবে আপনাদেরকে, 3 মাস টাইম লাগবে। এবার 3 মাসে যদি কভার না হয় ওটা এক্সটেন্ড হয়ে যাবে, 3 থেকে 4 মাস।